আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সামনে আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের রফিক স্যার। তোমাদের যে গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে অনুক্রম ধারা, সেটার আজকে মূলত সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলা থাকতে পারে সেগুলো অ্যানালাইসিস কইরা অনেকটা সাজেশন টাইপের, যেন এগুলো করলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলা কমন পড়ে যায় এবং সমাধান সহ আমরা এই ক্লাসটাতে ব্যাখ্যা করে দিব। এর আগেও কিন্তু আমরা এই অধ্যায়ের দুইটা ক্লাস নিছি। ক্লাসগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে যতগুলো বেসিক কনসেপ্ট এবং সূত্র ব্যবহার হইতে পারে অনুক্রম ধারা সম্পর্কিত। প্রথম ক্লাসটাতে আমরা সেগুলো আলোচনা করছিলাম। আর দ্বিতীয় ক্লাসটা আমাদের কি ছিল? অনুক্রম ধারা সম্পর্কিত এমসিকিউগুলো এবং এক কথায় উত্তর। এরপরে আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। আর চতুর্থ ক্লাসটাতে আমরা নিব দৃশ্যপট নির্ভর যতগুলো প্রশ্ন হইতে পারে সেইগুলো ইনশাল্লাহ। তাইলে তুমি যদি প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, আজকে তৃতীয় ক্লাস এবং এরপরে চতুর্থ ক্লাস, এই চারটা ক্লাস যদি তুমি দেখে থাকো, তাহলে তোমার অনুক্রম ধারা সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এই সম্পর্কিত তোমাদের পরীক্ষায় যেই প্রশ্নই আসুক তুমি অ্যাটলিস্ট কারেক্টলি আনসার করতে পারবে। তো আগের দুইটা ক্লাস যারা মিস করছো, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে তোমাদের ওই ক্লাসগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আগের দুইটা ক্লাস অবশ্যই দেখে নিবা। আচ্ছা, আরেকটা ব্যাপার, সাধারণত আজকে আমরা যেগুলো পড়াবো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, আবার এমসিকিউ এমন হইতে পারে যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন ওইটা আবার এমসিকিউতে থাকতে পারে। সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে তো তোমাদের 2 মার্কস কইরা, এমসিকিউগুলোতে 1 মার্কস কইরা। আসলে 1 আর 2 মার্কস ওইভাবে আলাদা করা সম্ভব হয় না। 1 মার্কের কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, আবার এমসিকিউতে থাকতে পারে। আবার 2 মার্কের কোশ্চেনও অনেক সময় এমসিকিউতে থেকে যেতে পারে, সেটা আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। তার মানে তোমার অনুক্রম ধারা সম্পর্কে একদম কমপ্লিট একটা যদি আইডিয়া নিতে চাও, তাহলে তোমার 4টা ক্লাসই অবশ্যই দেখতে হবে। আমাদের প্রথম যে অঙ্কটা সেটা দেখো, আমাদের একটা অনুক্রম দিয়ে দিছে, তারপর বলছে অনুক্রমটা সাধারণ পদ নির্ণয় করতে। তাহলে অনুক্রমটার দিকে ভালো করে খেয়াল করে দেখো তো। আমাদের প্রথম পদে আছে লবে 1, দ্বিতীয় পদে লবে 2, তৃতীয় পদে লবে 3, চতুর্থ পদে লবে 4। আর যদি হরের দিকে তাকাও, লবে যে সংখ্যাটা হরে কিন্তু তার থেকে 1 বেশি, তাই না? লবে এখানে 1 আছে, হরে আছে ওর থেকে 1 বেশি। লবে এখানে 2 আছে, হরে আছে এখানে 2 থেকে 1 বেশি। লবে এখানে 3 আছে, হরে আছে 3 থেকে 1 বেশি। লবে 4 আছে, হরে 4-এর থেকে 1 বেশি। আবার আরেকটা জিনিস খেয়াল করে যদি দেখো, প্রথমটার চিহ্ন কিন্তু প্লাস, দ্বিতীয়টার চিহ্ন মাইনাস, তৃতীয়টার চিহ্ন প্লাস, চতুর্থটার চিহ্ন মাইনাস, তারপরে আসবে প্লাস, তারপরে আসবে মাইনাস। তাইলে এটা আমাদের সমাধানটা কেমন হইতে পারে দেখো তো। এটার সলিউশন বা সমাধানটা আমাদের হবে, আমরা যদি পদগুলোকে আরেকটু বিশ্লেষণ করি, তাইলে দেখো আমাদের প্রথম পদ কি হবে? প্রথম পদটা হচ্ছে দেখো হাফ আছে। হাফ মানে কি? হাফ মানে আমাদের কিন্তু লবে 1, হরেরটা লবের থেকে 1 বেশি, তাই না? এরকম গেল। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় পদটাকে বিশ্লেষণ করি। দ্বিতীয় পদটাকে যদি বিশ্লেষণ করো, দ্বিতীয় পদে আছে কি -2/3। তাহলে এখানে আরেকটু যদি লিখো, মাইনাস লবে আছে 2, হরে আছে 2-এর থেকে 1 বেশি। আচ্ছা, তৃতীয় পদটাকে যদি বিশ্লেষণ করো, তাহলে তুমি কি দেখতে পাবা? তৃতীয় পদে আছে কিন্তু প্লাসের 3/4, চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন। তারপর তুমি লিখতে পারবা উপরে 3, নিচে কি লিখতে পারবা 3 + 1 এইভাবে। তারপর যদি চতুর্থ পদটাকে বিশ্লেষণ করো, চতুর্থ পদটা আমাদের আছে কি -4/5। তারপর যদি লিখো মাইনাস লবে আছে 4, হরে কি লবের থেকে 1 বেশি। আচ্ছা, চতুর্থ পদে লবে আছে 4, হরে কি 4 + 1। তাহলে আমাদের দরকার কিন্তু সাধারণ পদ। সাধারণ পদ মানে n-তম পদ। সাধারণ পদ মানে কি n-তম পদ। সাধারণ পদ হচ্ছে n-তম পদ, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে an দ্বারা সূচিত করি। সেইটাতে কি হবে? তাহলে এখানে দেখো, তৃতীয় পদে উপরে 3, চতুর্থ পদে উপরে 4, তাহলে আমাদের n-তম পদে উপরে হবে হচ্ছে n।
তৃতীয় পদের নিচে কি উপরেরটার সাথে 1 যোগ, তাই না? চতুর্থ পদেও লবে যেটা হরে তার সাথে 1 যোগ আছে। তাহলে আমাদের n-তম পদ, যাকে আমরা সাধারণ পদ বলি, n দ্বারা সূচিত করি, সেটা লবে আছে n, হরেরটা হবে কিন্তু n এর থেকে 1 বেশি। তাইলে আমরা এই যে চিহ্ন বাদ দিয়া বাকি অংশটুকু কিন্তু পেয়ে যাচ্ছি। এখন চিহ্নটার একটা ফাইসালা করতে হবে। তাহলে দেখো, প্রথম পদের চিহ্ন কিন্তু প্লাস, দ্বিতীয় পদের চিহ্ন মাইনাস। সেই জন্য তোমাকে আমি একটু সাইডে একটু বুঝিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এরকম জানো, -1-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা হয়, -1-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা হয়, তাহলে আমাদের কি আসবে? প্লাস চিহ্ন আসবে, তাই না? -1-এর স্কোয়ার করলে কিন্তু প্লাসের 1 আসে। আর -1-এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, কিউব করো, তাতে কিন্তু মাইনাস আসে। আবার -1-এর পাওয়ার যদি 4 করো, তাতে কি আসবে? +1 আসবে, তাই না? আবার যদি -1-এর পাওয়ার তুমি 5 নেও, তখন আবার কি আসবে? -1 আসবে। তাহলে দেখো, আমাদের প্রথম পদের চিহ্ন কিন্তু প্লাস, সেই জন্য, আবার দ্বিতীয় পদের চিহ্ন মাইনাস, সেই জন্য আমরা এরকম লিখতে পারি। দেখো, -1-এর পাওয়ার লিখে দিলাম আমি 2, এখানে সাথে কি 1/1 + 1, তাহলে কিন্তু আমার প্লাস বের হবে। আমার একটা কমন সূত্র বের করতে হবে, সবগুলোর সাথে ওইটা থাকবে, n-তম পদের সাথেও সেইটা থাকবে। তাহলে এখানে দেখো তো, দ্বিতীয় পদে কি হবে? -1-এর পাওয়ার 3 দিলাম, আর সাথে আছে কি 2/2 + 1। কেন 3 দিলাম? -1-এর পাওয়ার যদি 3 দিই, তাতে আমার সরল করলে কিন্তু -1 বের হয়। ওইটা তোমাদের এমনি অঙ্কে লিখতে হবে না, তোমাদের বোঝানোর জন্য আমি পাশে লিখে দিচ্ছি। তারপর দেখো তো, এখানে আমার দরকার কিন্তু প্লাস, আমার একটা ধারাবাহিকতা দরকার। দেখো, প্রথমটার জন্য প্লাস চিহ্ন দরকার প্রথম পদে, সেই জন্য -1-এর স্কোয়ার দিছি। দ্বিতীয় পদে মাইনাস চিহ্ন দরকার, সেই জন্য -1-এর পাওয়ারে 3 দিছি। এখানে যেহেতু প্লাস দরকার, আবার এখানে দিব আমি -1-এর পাওয়ার হিসাবে 4, আর সাথে যা আছে সেটাই থাকবে, 3/3 + 1। আমরা কিন্তু সাথের অংশটা লিখে ফেলছি। আচ্ছা, তারপরে এখানে আবার কি দরকার? মাইনাস, সেই জন্য এখানে দিব আমি -1-এর পাওয়ারে 5, সাথে আছে কি 4/4 + 1। তাইলে আমার কি সুবিধা হইলো? দেখো, এই অংশটুক তো লেখা সবাই বুঝতে পারছো, চিহ্নের অংশটুক শুধু আমাদের বাকি ছিল, তাই না? তাইলে আমাদের যে চতুর্থ পদ, লবে আছে 4, আর সাথে -1-এর পাওয়ারে 5, লবে আছে 3, -1-এর পাওয়ারে 3-এর থেকে 1 বেশি, লবে আছে 2, -1-এর পাওয়ারে 2 থেকে 1 বেশি, লবে আছে 1, -1-এর পাওয়ারে 1-এর থেকে 1 বেশি। মানে লবের সংখ্যাটা যত -1-এর পাওয়ারে তার থেকে 1 বেশি আছে, তাতে আমাদের কি সুবিধা? ওই যে আমাদের যে প্রথম পদের চিহ্ন প্লাস, দ্বিতীয় পদের চিহ্ন মাইনাস, তৃতীয় পদের চিহ্ন প্লাস, চতুর্থ পদের চিহ্ন মাইনাস, এরপর আবার প্লাস আবার মাইনাস হবে, সেটা কিন্তু আমরা এভাবে পেয়ে যাব। সেই জন্য আমাদের, তাইলে দেখো, চতুর্থ পদে লবে যা -1-এর পাওয়ারে তার থেকে 1 বেশি, তাহলে আমাদের n-তম পদে কি হবে? লবে যা, লবে n, -1-এর পাওয়ারে ওর থেকে 1 বেশি, n-এর থেকে 1 বেশি কত? n + 1। তাইলে এইটাই কিন্তু আমাদের আনসার। 2 নম্বর প্রশ্নটা দেখো, আমাদেরকে বলছে সাধারণ পদ থেকে অনুক্রমটা নির্ণয় করো। সাধারণ পদ বা n-তম পদটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের বলছে অনুক্রমটা কেমন হবে সেটা নির্ণয় করার জন্য তোমার মিনিমাম একটা অনুক্রমকে প্রকাশ করার জন্য মিনিমাম 3টা পদ বের করতে হবে। তাইলে আমাদের এখানে কি দিয়ে দিচ্ছে? আমাদের এটার সলিউশনটা কি হবে? দেখো, সাধারণ পদ, সাধারণ পদ যেটাকে আমরা কি দ্বারা সূচিত করি? an দ্বারা সূচিত করি, সেটা দিয়ে দিচ্ছে। তাইলে সেটা কত? দেখো তো, -1-এর পাওয়ারে কিন্তু n-1, সাথে কিছু নাই মানে গুণ, কিছু নাই মানে গুণ আকারে আছে কি n/2n + 1। আচ্ছা, তাহলে আমাদের মিনিমাম 3টা পদ বের করতে হবে। তুমি যদি n এর মান 1 বসাও, n = 1 যদি বসাও, তাহলে তুমি কিন্তু অনুক্রমটার প্রথম পদ পেয়ে যাচ্ছ। n এর জায়গায় 1 মানে a1, a1টা কি হবে? দেখো, -1-এর পাওয়ারে হবে 1 - 1 ইন্টু সাথে কি হবে? সাথে হবে n এর জায়গায় আমরা 1 লিখতেছি, n এর জায়গায় আমরা কি লিখতেছি? 1 লিখতেছি।
তারপর দেখো -1 এর পাওয়ারে হচ্ছে 0, তারপরে এই জায়গায় কি 1/2 একে 2 যোগ 1, এই সরলটা আশা করি বুঝতে পারবা, 2 যোগ 1 তাতে 3 আসে। আর -1 এর পাওয়ারে 0 হইলে মানটা কিন্তু আমাদের 1 আসে। প্রয়োজনে না পারলে ক্যালকুলেটর টিপও বের করতে পারো। তার মানে আমাদের প্রথম পদটা আসতেছে কি 1/3। আচ্ছা, n এর জায়গায় যদি 2 বসাই, n = 2 হইলে আমরা দ্বিতীয় পদটা পাবো, যাকে a2 দ্বারা সূচিত করতেছি। এই যে n এর জায়গায় 2 তাতে a2, সেটা কি হবে -1 এর পাওয়ারে কিন্তু 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 ইন্টু এখানে কি হবে, এই জায়গায় হবে n এর জায়গায় 2, 2 গুণ 2 যোগ 1। পরে যদি আমরা একটু সরল করি, দেখো -1 এর পাওয়ারে কিন্তু আমাদের 1 আসবে, -1 এর পাওয়ার আসবে 1, সাথে কি আছে গুণ আকারে 2 এখানে কিন্তু 2 দুগুণে 4 আর 1 5। আর তোমরা জানো -1 এর পাওয়ারে যদি 1 হয় তাহলে সেটাকে আমরা মাইনাসই লিখি। তার মানে ফাইনালি কি দাঁড়াইলো -2/5। আরেকটা পদ বের করতে হবে, হ্যাঁ, মিনিমাম 3টা পদ লাগবে। আচ্ছা, আমরা যদি n এর মান 3 বসাই তাহলে দেখো n = 3 হইলে আমাদের কি হচ্ছে a3, সেটা কত -1 এর পাওয়ারে হবে 3 - 1 ইন্টু n এর জায়গায় 3, 2 × 3 + 1। পরে যদি আমরা সরল করি -1 এর এখানে দেখো 3 বিয়োগ 1, তাতে কিন্তু আমাদের 2 আসে। আর এই জায়গায় কত, উপরে 3, নিচে কিন্তু 3 দুগুণে 6 আর 1 7। এখন -1 এর স্কোয়ার করলে তো প্লাস আসে, তাই না? তার মানে আমাদের থাকে লবে 3 হরে 7। তাহলে কিন্তু আমরা অনুক্রমটা পেয়ে গেছি। কেন? একটা অনুক্রমের জন্য মিনিমাম 3টা পদ লিখতে হয়। তাহলে আমরা তো 3টা পদ বের করেই ফেলছি, এখন অনুক্রমটা লিখে দিব। প্রথম পদ হিসেবে কি পাইছি, আমরা পাইছি কিন্তু 1/3, কমা দিয়ে লিখতে হবে। দ্বিতীয় পদে কত পাইছি -2/5, তৃতীয় পদে কত পাইছি 3/7। এভাবে আগাইতে থাকবে, এটাই কিন্তু আমাদের আনসার। 3 নাম্বার ম্যাথটা দেখো, আমাদের যে কাজটা করতে বলছে অনুক্রমের পরের পদগুলো নির্ণয় করো, যেখানে আমাদের 3টা পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ দিয়ে দিছে, তারপরে 3টা শূন্যস্থান আছে। তার মানে শূন্যস্থানগুলো পূরণ করলেই কিন্তু আমাদের পরের 3টা পদ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাইলে এটার সলিউশন বা সমাধানটা কি হবে দেখো তো। আমাদেরকে কি দিয়ে দিছে, অনুক্রমটা কি দিয়ে দিছে বলো তো। অনুক্রমটি আমাদের আছে হচ্ছে 3 × 4, এগুলো কিন্তু গুণ চিহ্ন, কমা 4 × 5, কমা 5 × 6, তারপরে কি আছে শূন্যস্থান, শূন্যস্থান, শূন্যস্থান। আচ্ছা, পরে যদি তুমি লিখো তাইলে লিখতে পারবা কিন্তু 3 × 4 প্রথম পদ যা আছে তাই, দ্বিতীয় পদও যা আছে তাই, তৃতীয় পদেও যা আছে তাই। চতুর্থ পদ কি হবে দেখো, প্রত্যেকটা পদে কিন্তু 2টা অংশ, তাই না? প্রথম অংশটার সিরিয়ালটা খেয়াল করো তো, 3 4 5, তারপরে কি হওয়ার কথা 6, তারপরটা হওয়ার কথা 7, তারপরটা হওয়ার কথা কিন্তু 8, তাই না? এই যে দেখো প্রথম অংশে কত আছে আমাদের, এখানে আছে 3, এখানে 4, এখানে 5, স্বাভাবিক সংখ্যা 3, তারপরে 4, তারপরে 5, তারপরে পরেরটা হবে 6, পরেরটার প্রথম অংশ হবে 7, পরেরটার প্রথম অংশ হবে 8। দ্বিতীয় অংশ দেখো তো কত দ্বারা শুরু, আমি গোল দাগ দিয়ে চিহ্নিত করতেছি, 4, তারপরেরটা 5, তারপরেরটা 6। তার মানে কি হবে 6 পরে কি হবে 7 হবে, এখানে হবে 8, এখানে হবে 9, এইভাবে যাবে, তাই না? তাইলে কিন্তু আমাদের এই যে এইটাই আনসার, এটা একটা শূন্যস্থান, এটা আরেকটা শূন্যস্থান, এটা আরেকটা শূন্যস্থান, এইটাই হবে কিন্তু আমাদের আনসার। 4 নাম্বার প্রশ্নটা দেখো, আমাদের বলছে এত কমা এত কমা এত একটি সমান্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। সমান্তর অনুক্রম, সমান অন্তর, তাই না? আমাদের সমান্তর অনুক্রমের বৈশিষ্ট্য কি? সমান্তর অনুক্রমের বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু এরকম, দ্বিতীয় পদ থেকে তুমি যদি প্রথম পদ বিয়োগ করো, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ যা হবে, আর কি হবে তোমার তৃতীয় পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও কিন্তু
তাই হবে। তাহলে আমাদের সমান্তর অনুক্রম যেহেতু প্রশ্ন বলে দিছে, আমরা কিন্তু এরকম লিখতে পারি, তাই না? সমান্তর অনুক্রম মানে অন্তর সমান থাকে, তাই না? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা হয়, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও কিন্তু তাই হয়। তাহলে আমাদের যা যা দিয়ে দিছে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে বসাই ফেলি। দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 5x প্লাস 12। সেটার দিকে কি বিয়োগ করতে হবে? প্রথম পদ। প্রথম পদ কত? 7x প্লাস 2 ইকুয়াল টু কী হবে? তৃতীয় পদ। তৃতীয় পদ কত? 2x মাইনাস 1 বিয়োগ কী হবে? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কত? 5x প্লাস 12। ঠিক আছে, আমরা কিন্তু সমান্তর দ্বারার জন্য যে শর্ত সেটা ব্যবহার করছি, তাই না? পরপর দুইটা পদের অন্তর কি হয়? সমান হয়। ওকে, ক্যালকুলেশন আমরা যদি আগে যাই, ব্র্যাকেটগুলো উঠে দিই, তাইলে আমাদের হবে 5x প্লাস 12 মাইনাস 7x মাইনাস 2। এখানে কি হবে? 2x মাইনাস 1 মাইনাস 5x মাইনাস 12। আচ্ছা, তারপর যদি আমরা সরল কাজ আরও আগায় যাই, দেখো এক্সগুলোকে বাম পাশে নিয়ে আসি, সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাই। তাহলে দেখো আমাদের এক্স আছে কত? 5x মাইনাস 7x, ওই পার থেকে এই পারে নিয়ে আসলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 2x প্লাস 5x। আর সংখ্যাগুলো ওই পারে কি কি আছে? মাইনাস 1 মাইনাস 12 তো আগেই ছিল, এই পার থেকে কে কে যাবে? যে এই 12 যাবে, তাতে হয়ে যাবে মাইনাস 12, এই 2 যাবে, তাতে হয়ে যাবে কিন্তু প্লাসের 2। ওকে, তারপর যদি আমরা সরল কাজ আরও আগে যাই, দেখো তো এক্স প্লাসের কয়টা আছে? প্লাসের আছে কিন্তু এই যে 5টা, আরও 5টা, 10টা। মাইনাসের কয়টা আছে? মাইনাসের আছে কিন্তু 7টা, আরও 2টা, 9টা। প্লাসের 10টা, মাইনাসের 9টা, তার মানে প্লাসের একটা বাকি থাকে। ওকে, আর সংখ্যা দেখো তো আমাদের কত থাকে? মাইনাসের হচ্ছে 12টা, 12টা 24টা, আর একটা 25টা। মাইনাসের 25 প্লাসের 2, তার মানে কত থাকে? মাইনাস 23। তাইলে এইটাই কিন্তু আমাদের আনসার। 5 নম্বর প্রশ্নটা দেখো, এখানে আমাদের যেই কাজটা করতে বলছে 6, শূন্যস্থান শূন্যস্থান শূন্যস্থান, 54 সমান্তর অনুক্রমের ফাঁকা পদগুলা নির্ণয় করো। সমান্তর অনুক্রম, সমান্তর অনুক্রমের প্রথম পদটা দিয়ে দিছে, আর হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদটা দিয়ে দিছে। তার মানে 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ, যেগুলো ফাঁকা ঘর, সেগুলো তোমাকে কি বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে সমান্তর অনুক্রমের কিন্তু তুমি যদি প্রথম পদ আর সাধারণ অন্তরটা জানো, তাইলে কিন্তু যে কোনো পদ বের করতে পারবা। তাহলে আমাদের এখানে শুধুমাত্র প্রথম পদটা দেওয়া আছে, সাধারণ অন্তরটা দেওয়া নাই, আবার পঞ্চম পদটা দিয়ে দিছে। তাহলে এই যে পঞ্চম পদটা দিয়ে দিছে, ওইটা ব্যবহার করে আমরা সাধারণ অন্তরটা বের করে ফেলতে পারবো। তারপর তোমার যেই যে পদ দরকার সেগুলা কিন্তু আমরা পরে বের করতে পারবো। তাহলে দেখো তো এটার সলিউশন বা সমাধানটা কি হবে? এখানে কি দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে, তাই না? আমাদের দেওয়া আছে কিন্তু প্রথম পদ, যাকে আমরা কি দ্বারা সূচিত করি? এ দ্বারা সূচিত করি। এর মান কিন্তু 6 দিয়ে দিছে। আর কি দরকার? সাধারণ অন্তর দরকার। তাহলে আমরা সাধারণ অন্তরটাকে নাম দিয়ে নিচ্ছি, ধরি সাধারণ অন্তরটাকে ডি ধরে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কি দিয়ে দিছে? পঞ্চম পদ, তাই না? পঞ্চম পদ বা 5তম পদ, সেটা কত দিয়ে দিছে? 54। আমাদের কিন্তু n-তম পদের সমান্তর ধারার একটা সূত্র আছে, তাই না? সেটা কি? সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সেখানে কিন্তু n এর মান 5, সেটা কিন্তু আমাদের 54। পঞ্চম পদ দিয়ে দিছে, তার মানে তোমার n এর মান 5 বসাইতে হবে। আর এর মান কত? 6। তাহলে দেখো 6 প্লাস n এর মান কিন্তু 5, কেন? পঞ্চম পদ। তার মানে 5 মাইনাস 1 ইন্টু ডি সমান কিন্তু 54। তারপর তুমি যদি 6কে ওই পার নিয়ে যাও, আর এখানে যদি একটু ক্যালকুলেশন করো, 5-এর দিকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 4। 4d সমান কিন্তু 54 মাইনাস 6। তার মানে তুমি যদি আরেকটু আগে যাও,
4d সমান 54 থেকে 6 যদি মুখে মুখে অথবা ক্যালকুলেটরে যেভাবে বিয়োগ করো 48 আসবে। তার মানে d সমান কত আসবে 48 ডিভাইডেড বাই 4। তুমি যদি 12 নামতা জানো তাহলে এটা ইজিলি বলতে পারবা অথবা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, তাতে তোমার d এর মান চলে আসবে কিন্তু 12। d এর মান চলে আসবে কি 12। তাহলে তোমার দ্বিতীয় পদটা কি হবে এই শূন্যস্থানে সেটা লিখতে হবে, তাই না? তাহলে আমাদের দেখো তো দ্বিতীয় পদটা কি হবে। দ্বিতীয় পদ হবে কিন্তু প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে তুমি দ্বিতীয় পদ পাওয়া যাবা। প্রথম পদ যোগ ডি, তাই না? প্রথম পদের সাথে ডি যোগ করলে কি পাওয়া যাচ্ছ দ্বিতীয় পদ। কেন 12 12 করে বাড়তেছে, সাধারণ অন্তর 12 মানে 12 12 করে বাড়তেছে। আমাদের প্রথম পদ আছে 6 যোগ 12, তাতে আমাদের দ্বিতীয় পদটা কত হয়ে যাবে 18। তাহলে তো ইজিলি তুমি তৃতীয় পদটা বলে ফেলতে পারবা। তৃতীয় পদ কি হবে দ্বিতীয় পদ যোগ ডি। দ্বিতীয় পদ কত 18 পেয়ে গেছি, সাথে কত যোগ করতে হবে 12, তাতে কত পাবো 30 পাবো। ঠিক আছে, তারপর আমাদের আরেকটা কি লাগবে চতুর্থ পদ লাগবে। আমার তো মনে হয় তোমরা আমার দিকে ভালো পারবে। চতুর্থ পদ কি হবে তৃতীয় পদ যোগ সাধারণ অন্তর ডি। তাহলে আমাদের তৃতীয় পদ কত 30 যোগ 12, তাতে আমাদের কত হবে 42 হবে। তার মানে আমাদের এই যে শূন্যস্থানগুলো এখন কিন্তু আমরা পেয়ে গেছি। ইচ্ছে করলে একদম কমপ্লিটলি লিখে ফেলতে পারো। সুতরাং অনুক্রমটি কি হবে, অনুক্রমটি আমাদের যেগুলো দিয়ে দিছে, প্রথম পদ দিয়ে দিছে কিন্তু 6, দ্বিতীয় পদে শূন্যস্থান, তৃতীয় পদে শূন্যস্থান, চতুর্থ পদে শূন্যস্থান, পঞ্চম পদ ওরা কত লিখে দিছে 54। তাহলে শূন্যস্থানগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, সেগুলো বসায় ফেলি। দ্বিতীয় পদের জায়গায় বসবে 18, তৃতীয় পদের জায়গায় বসবে 30, চতুর্থ পদের জায়গায় বসবে 42। এইটাই কিন্তু আমাদের আনসার। আশা করি যে সবাই এটা বুঝতে পারছো। 6 নাম্বার ম্যাথটা যদি দেখো, এখানে আমাদের কি বলছে, এইখানেও কতগুলো শূন্যস্থান আছে, তারপর বলছে সমান্তর অনুক্রমের ফাঁকা ঘরগুলা নির্ণয় করো, তাই না? সমান্তর অনুক্রম তার মানে পাশাপাশি দুইটা পদের অন্তর বা বিয়োগফল কিন্তু সমান। এখানে আবার আমাদের প্রথম পদটা জানা নাই, দ্বিতীয় পদ জানি, তৃতীয় পদ জানি, পাশাপাশি দুইটা পদ জানি, তাতে কিন্তু অনেক উপকার। কেন? এই যে ওদের অন্তরফল যেটা সেটাই হবে সাধারণ অন্তর, আর ওরা তো বইলেই দিছে এটা সমান্তর অনুক্রম, ওরা তো বইলেই দিছে এটা কি সমান্তর অনুক্রম। ঠিক আছে, তাহলে তুমি যদি পাশাপাশি দুইটা পদের অন্তরটা বের করো তাইলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তোমার যেটা সাধারণ অন্তর সেটা কি দেখো, সাধারণ অন্তর যাকে আমরা কি নাম দিই সাংকেতিকভাবে ডি নাম দিই, সেটা কত 3 নাম্বার পদ থেকে 2 নাম্বার পদ বিয়োগ করলেই পাবো। 3 নাম্বার পদ কত, আচ্ছা দেখো তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, আমি একদম ব্যাকরণসম্মতভাবে লিখে দিতেছি। তৃতীয় পদ আমাদের কত 2, তারপর বিয়োগ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে কিন্তু -3 আছে, তার মানে তোমার এখানে হবে কিন্তু 2 মাইনাস মাইনাসে +3, তার মানে হচ্ছে 5। আমাদের ডি এর মান কত 5 হচ্ছে, সাধারণত ডি সেটার মান কত হচ্ছে 5। তার মানে দেখো তৃতীয় পদের সাথে তুমি যদি ডি যোগ করো তাইলে বা সাধারণত যোগ করো তাহলে কিন্তু চতুর্থ পদটা পাওয়া যাবে, তাই না? তাহলে দেখো তো আমাদের চতুর্থ পদ কি হবে, সেটাতে তো একটা শূন্যস্থান আছে, চতুর্থ পদ হবে কিন্তু তৃতীয় পদ প্লাস ডি। তৃতীয় পদ কত 2, সাথে ডি এর মান কত 5, তাতে কত আসবে 7 আসবে। আর কি লাগবে পঞ্চম পদ, পঞ্চম পদ কি হবে, পঞ্চম পদ হবে কিন্তু চতুর্থ পদ যোগ ডি, তাই না? এদিকে গেলে সাধারণত যোগ করলে পরের গুলা পাবা, আবার যদি এদিকে আসো সাধারণত বিয়োগ করতে হবে। তাহলে আমাদের চতুর্থ পদ কত এখানে আছে 7 যোগ ডি এর মান কত 5, তার মানে কত পাচ্ছি 12। তাহলে আমাদের এই ঘরেরটা পেয়ে গেছি, এই ঘরেরটা পেয়ে গেছি। আরেকটা কি লাগবে প্রথম পদ লাগবে। দ্বিতীয় পদ থেকে তুমি যদি সাধারণ অন্তর বিয়োগ করো
দ্বিতীয় পদ থেকে সাধারণত কি করলে তুমি প্রথম পদ পাবা? বিয়োগ করলে। তাহলে তোমার দেখো তো প্রথম পদটা কি হবে? প্রথম পদ হবে কিন্তু দ্বিতীয় পদ বিয়োগ ডি। দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ তো দেওয়াই আছে -3, তারপর বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, ডির মান কিন্তু 5। তাহলে মাইনাসের 3টা, মাইনাসের 5টা, সব মিলে মাইনাসের 8টা হচ্ছে। তাহলে আমাদের অনুক্রমটা কি হবে? শূন্যস্থানগুলো আমরা লিখে ফেলি। অনুক্রমটা হবে কিন্তু আমাদের ছিল কি? শূন্যস্থান -3 2 শূন্যস্থান শূন্যস্থান, তারপরে ছিল কিন্তু 17। তাহলে প্রথম শূন্যস্থানে আছে প্রথম পদ বসাইতে হবে, সেটা কত? -8। দ্বিতীয়টা দেওয়া ছিল, তৃতীয়টা দেওয়া ছিল, চতুর্থ পদের জায়গায় কত লিখতে হবে? 7, তাই না? পঞ্চম পদের জায়গায় কত লিখতে হবে? 12। তাইলে এইটাই কিন্তু আমাদের আনসার হচ্ছে। 7 নাম্বার ম্যাথটা দেখো, আমাদের কি বলছে? এত কমা এত কমা এত একটি গুণোত্তর অনুক্রম। কেমন অনুক্রম? গুণোত্তর অনুক্রম হলে এক্স এর মান নির্ণয় করো। আমরা কিন্তু কনসেপ্টের ক্লাস থেকে গুণোত্তর অনুক্রমের শর্ত জানি, তাই না? গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে কি হবে? আমাদের গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে কি হবে বলো তো? তোমরা নিজেরা আমার আগে লিখে ফেলতে পারবে? গুণোত্তর অনুক্রমে কি ঘটনা ঘটে? গুণোত্তর অনুক্রমে হচ্ছে পরপর দুইটা পদের অনুপাত বা ভাগফল সমান, তাই না? আমরা যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, তাতে যে ফলাফল আসবে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলেও কিন্তু একই ফলাফল আসবে। তার মানে তুমি যদি একদম ভাঙে ভাঙে লিখো, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ যা হবে, তোমার তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ তাই কিন্তু হবে। আচ্ছা, তাইলে যদি এখান থেকে আমি মানগুলো বসায় ফেলি, দ্বিতীয় পদে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে কিন্তু x+12। প্রথম পদে কি দেওয়া আছে? x+6। তারপর আবার তৃতীয় পদে কি দিয়ে দিছে? x+15, তাই না? আবার দ্বিতীয় পদে কি আছে আমাদের? x+12। ওকে, মানগুলো বসাইলাম। এখন আমাদের ক্যালকুলেশন করলে x এর মানটা চলে আসবে। দেখো, আমরা কিন্তু এই যে কোনাকুনি গুণ, যাকে গণিতের ভাষায় আর গুণন বলে, সেটা কিন্তু করতে পারবো। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে দেখো এই যে x+12 মিলে কিন্তু x+12 হোল স্কোয়ার হয়ে যাবে। সেম জিনিস দুইবার গুণ করলে হোল স্কোয়ার হয়ে যাবে। আর বাকি পাশে কি হবে? x+6 ইন্টু x+15। ওকে, তারপর যদি আমরা ক্যালকুলেশন আরও আগাইতে থাকি, তোমরা তো a+b হোল স্কোয়ারের সূত্র জানো, সেটা অনুযায়ী আমাদের কি লিখতে হবে? x² + 2 ইন্টু এক্স ইন্টু 12 প্লাস 12 হোল স্কোয়ার গেল বাম পাশ। ডান পাশ কিন্তু গুণ করে দিতে হবে। এক্স দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে x², এক্স দিয়ে 15কে গুণ করলে 15x, 6 দিয়ে এক্সকে গুণ করলে 6x, আর 6 15 90, এটা তোমরা নিজেরাই জানো। ওকে, তারপর যদি আমরা এদিকে ক্যালকুলেশন আগাইতে থাকি, তাহলে আমরা কিন্তু লিখতে পারবো x² প্লাস 12 দুগুণে 24x, 12 বর্গ কিন্তু 12 12 মিলে 144। ডান পাশে কি হবে? x² প্লাস 15 সাথে 6 যোগ করলে আমাদের কিন্তু 21 হয়, 21x প্লাস কিন্তু 90। তারপরে সব x যেগুলাতে আছে সেগুলাকে বাম পাশে নিয়ে আসতেছি। x² প্লাস 24x মাইনাস x², এই যে এটাকে ওই পাশে নিচ্ছি, এটাকে ওই পাশে নিচ্ছি, মাইনাস 21x সমান কি? 90। তারপরে আমাদের কি হবে? এই যে 144 ডান পাশে যাবে। সংখ্যাগুলোকে ডান পাশে জমা করতেছি, আর যেগুলোতে x আছে তাদেরকে বাম পাশে জমা করতেছি। তাহলে আমাদের হবে 90 বিয়োগ 144। আচ্ছা, তারপরে জায়গা নাই দেখে আমরা যদি এই দিকে লিখি বাকি ক্যালকুলেশনটা, তাহলে দেখো তো এই যে x² এর সাথে x² বাদ পড়ে যাবে, আর x আছে প্লাসের 24টা মাইনাসের 21টা, প্লাসের 3টা বেশি, প্লাসের কয়টা বেশি? 3টা বেশি। তার মানে আমাদের হবে 3x = 90 থেকে 144 যদি বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু -54 আসে। আচ্ছা,
তারপর আমরা এখানে x ইকুয়াল টু কি লিখতে পারবো, -54 ডিভাইডেড বাই 3। তাইলে যদি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো অথবা এমনিতেও যদি ভাগ করো, 3 5-এর মধ্যে যাবে কিন্তু একবার, তারপর বাকি থাকবে 2, 24, 3 8 24। তার মানে আমাদের x এর মান কত আসতেছে, -18 আসতেছে। তারপর দেখো আমাদের হচ্ছে 8 নম্বর প্রশ্নটা কি বলছে, শূন্যস্থান 1/8 শূন্যস্থান শূন্যস্থান 1/64 গুণোত্তর অনুক্রমের ফাঁকা পদগুলা নির্ণয় করো। এই প্রশ্ন কিন্তু ঘুরায় অন্যভাবেও আসতে পারে, যে একটা গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদ দিয়ে দিল, পঞ্চম পদ দিয়ে দিল, বলল যে তৃতীয় পদ বের করো, চতুর্থ পদ বের করো, প্রথম পদ বের করো, তাই না? আমরা কিন্তু গুণোত্তর অনুক্রমের প্রথম পদ আর সাধারণ অনুপাত এই দুইটা যদি জানি তাহলে কিন্তু যে কোনো কিছুই বের করতে পারি। তাহলে আমাদের এখানে 2 নম্বর পদ আর 5 নম্বর পদ দিয়ে দিছে, তাহলে আমাদের যদি প্রথম পদ আর সাধারণ অনুপাতটা থাকতো তাহলে যে কোনো পদটাই কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে দেখো আগে ওই দুইটা আমরা ধরে নেই, তারপরে যে তথ্যগুলা দিয়ে দিচ্ছে সেইগুলা ব্যবহার কইরা প্রথম পদ আর সাধারণ অনুপাত বের করে ফেলি। তাহলে ধরি আমাদের প্রথম পদটা হচ্ছে a এবং সাধারণ অনুপাত, যে দুইটা আমাদের লাগবে, তাই না? সাধারণ অনুপাত, অনুপাতের ইংরেজি রেশিও, সেই জন্য সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা সূচিত করি, r দ্বারা সূচিত করি। তো আমাদের এখানে কি দিয়ে দিছে, আমাদের এখানে দিয়ে দিছে কিন্তু দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ আমাদের কত, সেটা কিন্তু 1/8। দ্বিতীয় পদের সূত্র কি, সমান্তর না গুণোত্তর অনুক্রম। গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদের সূত্র কিন্তু a ইন্টু r এর পাওয়ারে 2 - 1, সেটা কত দিয়ে দিছে, 1/8। বা আরেকটু যদি সরল করো, a r সেটার মান কত আমাদের দিয়ে দিছি কিন্তু 1/8। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বারিং করে রাখতেছি। দ্বিতীয় পদ যে দিয়ে দিছে, দ্বিতীয় পদের যে সূত্র, আমাদের কিন্তু সমান্তর অনুক্রমের n-তম পদের সূত্র আছে। তাইলে আবার কি দিয়ে দিছে, আবার আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে, সেটা কি, সেটা হচ্ছে পঞ্চম পদ, তাই না? পঞ্চম পদ, পঞ্চম পদ কত দিয়ে দিছে, সেটা কিন্তু আমাদের 1/64 দিয়ে দিছে। তার মানে পঞ্চম পদের সূত্র কি, a ইন্টু r এর পাওয়ার কিন্তু আমাদের 5 - 1, সেটা কত, 1/64। তার মানে আমরা লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার 4, সেই মানটা কত, 1/64। এটা কিন্তু আমাদের 2 নম্বর শর্ত, ঠিক আছে? তাহলে আমি যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি তাইলে কিন্তু আমরা r এর মানটা পেয়ে যাব। তাহলে আমি পরে কি করতেছি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতেছি। 2 নংটা তাহলে উপরে লিখবো, তাই না? যেটাকে ভাগ করি সেটা উপরে থাকবে। তার মানে আমার কিন্তু a ইন্টু r টু দি পাওয়ার 4, আর নিচে কি 1 নং এর বাম পাশে কি আছে সেইটা, সেটা কত, ar। ডান পাশে উপরে লিখবো 2 নম্বরেরটা 1/64, আর নিচে কি লিখবো 1 নং সমীকরণটা, সেটা কত, 1/8। তারপর যদি আমরা ক্যালকুলেশন আগে যাই, এখানে তো বুঝতেই পারবা এর সাথে কাটা যাচ্ছে, এর সাথে কাটা যাচ্ছে, আর এটাও বুঝবা যে r টু দি পাওয়ার 4 কে r দ্বারা ভাগ করলে r কিউব থাকে। কি থাকে, r কিউব। সেটা সমান কি, আমাদের যদি এটাকে সরল করি 1/64 ইন্টু 8 চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। তারপর আমরা লিখতে পারি r কিউব সমান হচ্ছে, এখানে কাটাকাটি করে 8 এর সাথে 64 কাটাকাটি করলে কিন্তু 8 বার যাচ্ছে, তার মানে আমাদের থাকে কি 1/8। তারপর দেখো r কিউব, এদিকে 1/8 কে কার কিউব লিখতে পারি, তোমরা তো জানো 2 কিউব মানে 8, তার মানে এই জায়গায় হবে 1/2 হোল কিউব। তারপর আমরা কিউব কিউব বাদ দিয়ে দিলে কি লিখতে পারি, r এর মান কিন্তু হাফ লিখতে পারতেছি। তাহলে আমাদের r এর মান পেয়ে গেলাম হাফ, আর কার মান দরকার, a এর মান দরকার। তাহলে কিন্তু আমরা যে কোনো পদ বের করতে পারবো।
তাইলে দেখো তো আমাদের যদি প্রথম পদ বের করতে হয়, আমি যদি 1 নং সমীকরণে r এর মান বসাই তাইলে কিন্তু প্রথম পদটা পেয়ে যাচ্ছি। 1 নং হইতে আমি কি লিখতে পারি? 1 নং হইতে আমি লিখতে পারি a ইন্টু r সমান কত? 1/8 আছে, তাই না? a ইন্টু r সমান 1/8। আমি এই জায়গায় যদি r এর মান যেটা পাইছি হাফ বসায় ফেলি তাইলে হচ্ছে 1/8। তারপর দেখো তো a সমান কি? 2 যায় ওই পাশে গুণ হবে 2/8, তার মানে এর মান কিন্তু আমাদের 1/4। এর মান আমরা কত পাইলাম? 1/4। এর মানটাই কিন্তু আমাদের প্রথম পদ। তাহলে আমাদের প্রথম পদ কিন্তু ওকে। আমাদের প্রথম পদটা কি? ওকে। সেটা কত? প্রথম পদ কিন্তু আমরা পেয়ে গেছি 1/4। দ্বিতীয় পদ, এই যে আমরা কিন্তু আরেকটা সিস্টেমও বের করতে পারি। দ্বিতীয় পদ কিন্তু প্রথম পদের সাথে তুমি যদি সাধারণ অনুপাত গুণ দাও তাতেও তুমি দ্বিতীয় পদ পাওয়া যাবা। যদিও দ্বিতীয় পদটা আমাদের বের করা লাগবে না, দেওয়াই আছে। আমাদের লাগবে কিন্তু তৃতীয় পদ। তৃতীয় পদ কি হবে? তুমি এইভাবে বের করলে সবচেয়ে ভালো হবে। তৃতীয় পদ হবে কিন্তু দ্বিতীয় পদ গুণ সাধারণ অনুপাত r। আমাদের দ্বিতীয় পদ কত আছে? দেওয়াই আছে কিন্তু দ্বিতীয় পদ, সেটা কিন্তু 1/8। দ্বিতীয় পদ কত? 1/8 ইন্টু সাধারণ অনুপাত কত? r এর মান হাফ। তাইলে আমরা 1/8 ইন্টু হাফ করলে কত হয়? 1/16। আর কি লাগবে? চতুর্থ পদ লাগবে। চতুর্থ পদ কিভাবে পাবো? চতুর্থ পদ হবে কিন্তু তৃতীয় পদ ইন্টু r। তৃতীয় পদ কত পাইছি? 1/16, r এর মান কত? হাফ। তাহলে আমাদের কত হয়? 1/32। তাহলে যদি একদম শূন্যস্থানটা লিখতে চাও সেটাও লিখতে পারো। তাহলে আমাদের অনুক্রমটা কি দাঁড়াচ্ছে? অনুক্রমটা আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের প্রথম পদ শূন্যস্থানে আছে, দ্বিতীয় পদে 1/8। প্রথম পদে শূন্যস্থান, দ্বিতীয় পদে 1/8, তৃতীয় পদে শূন্যস্থান, চতুর্থ পদে শূন্যস্থান, পঞ্চম পদে 1/64। তাহলে ফাঁকা ঘরের সংখ্যাগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। প্রথম পদে কত পাইছি? 1/4। তৃতীয় পদে কত পাইছি? 1/16। চতুর্থ পদে কত পাইছি? 1/34। তাহলে শূন্যস্থানগুলো পূরণ করে ফেললাম, আমাদের অঙ্কটা করা শেষ হয়ে গেল। 9 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলছে এত কমা এত কমা এত ডট 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 অনুক্রমের কততম পদ? 2916। তাহলে আমরা যদি এটা সমাধান করতে যাই, দেখো এটা কেমন অনুক্রম সেটা আগে আমাদের বের করতে হবে। আচ্ছা, আমি যদি 12 থেকে 8 বিয়োগ করি, মনে মনে বিয়োগ করলাম, তাতে 8 পাচ্ছি। 36 থেকে 12 বিয়োগ করলে 24। তাহলে প্রথম অন্তর আর দ্বিতীয় অন্তর সমান হচ্ছে না, তাহলে সমান্তর অনুক্রম হচ্ছে না। ভাগ করে দেখি তো, 12কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কিন্তু 3 বার যায়, 3 4 12, 3 হচ্ছে। আর এইটাকে যদি আমি এইটা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 36 ভাগ 12, সেখানেও 3 হচ্ছে। তার মানে অনুপাতগুলা সমান হচ্ছে, তার মানে এটা গুণোত্তর অনুক্রম হবে। আমি কিন্তু প্রাথমিকভাবেই মনে মনে যাচাই করে বুঝে ফেলতে পারছি, তাইলে গুণোত্তর অনুক্রম হবে। তাহলে আমাদের এখানে প্রথম পদটা কত দেখো তো? প্রথম পদ যাকে আমরা এ দ্বারা সূচিত করি সেটা কত দেখো তো? সেটা হচ্ছে আমাদের 4। আচ্ছা, আর কি লাগবে? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটা কিভাবে পাওয়া যায়? যেটাকে আমরা কি দ্বারা সূচিত করি? r দ্বারা সূচিত করি। সেটা কত? সেটা তুমি কিন্তু দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলেও পাবা, আবার সেটা কেমন অনুক্রম সেটাও টেস্ট হয়ে গেল। তুমি 3 নাম্বার পদকে 2 নাম্বার পদ দ্বারা ভাগ করলেও পাবা। তার মানে তোমার r এর মান কত? 12কে 4 দ্বারা ভাগ করলেও পাবা, 36কে 12 দ্বারা ভাগ করলে পাবা। তোমার r এর মান হচ্ছে 3। এখন তোমার কাছে জানতে চাইছে কততম পদ? 2916। তুমি তো এটা জানো না, তোমার সেই জন্য ধরে নিতে হবে। ধরি n তম পদ। n তম পদ
সেটা কত 2916। তুমি এই জায়গায় লিখে রাখতে পারো অনুক্রমটি গুণোত্তর। অনুক্রমটি কেমন? গুণোত্তর, তাই না? পাশাপাশি দুইটা পদের অনুপাত যেহেতু সমান সেই জন্য অনুক্রমটা কি গুণোত্তর হইল। আচ্ছা, n-তম পদের সূত্র কি? a ইন্টু r⁻n-1, সেটা কত হবে 2916। যদি মানগুলা বসাই, এর মান কত সেটা কিন্তু 4, আর এর মান কি দেওয়া আছে? বা হ্যাঁ, আমরা আর এর মান বের করে পাইছি 3, সেখানে পাওয়ার হিসাবে আছে n-1 সমান কত 2916। আচ্ছা, তারপর আমরা কিন্তু 3 টু দি পাওয়ার n-1 সেটা সমান কি লিখতে পারবো? 4 দ্বারা ওই পর্যায়ে ভাগ হবে, 2916 ভাগ 4। তার মানে আমাদের 3 টু দি পাওয়ার n-1 সমান হবে কত? 2916কে 4 দ্বারা ভাগ করতে হবে। তাইলে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি 2916 ভাগ 4, তাতে মান আসে কত? 729। আচ্ছা, তারপরে ক্যালকুলেশনটা জায়গা না থাকার কারণে আমরা ওই দিকে চলে যাচ্ছি। দেখতে হবে 729কে 3 পাওয়ার আকারে কিভাবে লিখতে পারা যায়। 729কে যদি আমি একটু ভাঙাই, তোমরা কিন্তু এরকম দেখতে পারবা 3 টু দি পাওয়ার n-1। 729কে আমি যদি 3 পাওয়ার আকারে লিখতে চাই, 729কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, 729কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাতে আসে 243। তাকে আবার 3 দ্বারা ভাগ করলাম, তাতে আসে 81। মানে 3 গুণ 3 গুণ 9 গুণ 9 আসে। তুমি ইচ্ছা করলে একবারও লিখে ফেলতে পারো, আমি ধরে নিলাম তুমি একটু ভাঙায় ভাঙায় লিখতেছো। 9 নং 81, 81কে 3 দ্বারা গুণ করলে 243, 243কে 3 দ্বারা গুণ করলে হয় 729। তার মানে আমার 3 টু দি পাওয়ার n-1 সমান কি হচ্ছে? একবারে যদি 3 পাওয়ার লিখে ফেলো তাহলে সবচেয়ে ভালো। এখানে 3 2বার, এখানে 2বার, এখানে একবার, এখানে একবার, তাহলে একবার, 2বার, 3 4 5 6বার, 3 টু দি পাওয়ার 6। তুমি যদি ক্যালকুলেটর টিপ দাও 3 টু দি পাওয়ার 6 এর মান 729 আসে। তাহলে 3 পাওয়ার আমরা লিখতে পারবো কি n-1 পাওয়ারের, আর ওই পাওয়ারের হচ্ছে 6। তার মানে আমার n সমান কি হবে 6 + 1। তার মানে n এর মান কত 7। তাইলে আমাদের কততম পদ 2916? তাহলে আমাদের আনসার কিন্তু হবে 7ম পদ, 7তম পদ হবে কিন্তু 2916। তারপরে 10 নম্বর ম্যাথটা দেখো, বলছে একটি সমান্তর ধারার প্রথম 23টি পদের সমষ্টি এত, তাইলে তার 12তম পদ কত? ঠিক আছে, একটা সমান্তর ধারার প্রথম 23টা পদের সমষ্টি আমাদেরকে দিয়ে দিছে, তো আমাদের বলছে 12তম পদটা কত। তাহলে দেখো তো এটার সলিউশনটা কি হবে। আমাদের সমান্তর ধারার সব কিছু পাওয়ার জন্য যেই দুইটা ইনফরমেশন দরকার, এর মধ্যে একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এই দুইটা যেহেতু এখানে দিয়ে দেওয়া নাই, ওই দুইটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাইলে আমরা ধরি সমান্তর ধারাটির প্রথম পদটা আমরা এ ধরে নিচ্ছি এবং সাধারণ অন্তর ডি ধরে নিতেছি, তাইলে আমাদের দরকার কি? দরকার কিন্তু 12তম পদ। তাইলে আমাদের 12তম পদটা কি হবে সেটা দেখি তো। সুতরাং 12তম পদ আমাদের কিন্তু n-তম পদের সূত্র কি সমান্তর ধারার ক্ষেত্রে? a + n-1 * d। এখানে n এর জায়গায় 12 বসাইতে হবে। তাহলে আমরা লিখি a + n এর জায়গায় হবে 12 - 1 * d। তারপর যদি এটাকে সরল করো তাহলে আমাদের হবে a + 11d। এটা কিন্তু আমাদের দরকার। 12তম পদ মানে a + 11d। এর মান বের করে ফেলতে পারলেই
আমাদের 12তম পদের মানটা বের হয়ে যাবে, তাই না? 12তম পদের মান হচ্ছে a + 11d। আচ্ছা, এখন আমাদের যে ইনফরমেশনটা দিয়ে দিছে সেটা ব্যবহার করি। আমাদের কিন্তু প্রথম 23টি পদের সমষ্টি দিয়ে দিছে। আমাদের কি দিয়ে দিছে? দেওয়া আছে কিন্তু প্রথম 23টি পদের সমষ্টি। প্রথম 23টি পদের সমষ্টি দিয়ে দিছে। সেটা কত দিয়ে দিছে? সেটা দিয়ে দিছে কিন্তু 1771। তাইলে আমরা প্রথম 23টি পদের সমষ্টি, সেই জন্য যে আমাদের সূত্র কি? n/2। n এর মান কিন্তু এখানে 23, 23/2। তারপরে কি 2a, a মানে কি? a এখানে a, 2a + n - 1 * d। n এর মান কিন্তু এখানে 23, 23 - 1 * d। সেটা কত দিয়ে দিছে আমাদের? 1771। আচ্ছা, তারপর যদি আমরা এদিকে ক্যালকুলেশন করতে থাকি তাহলে দেখো আমাদের কিন্তু হবে এখানে 23/2 ব্র্যাকেটের ভিতরে কি হবে দেখো 2a প্লাস এখানে দেখো 23 থেকে 1 বিয়োগ করলে 22 হয়, 22d। ওই পার কত? 1771। আচ্ছা, তারপর দেখো আমি 2 দ্বারা যদি ভিতরে ভাগ করে দেই, 2 দ্বারা যদি ভিতরে ভাগ করে দেই তাহলে হবে 23 ইন্টু এই যে 2a কে 2 দ্বারা ভাগ করলে শুধু a থাকে, আর 22 কে 2 দ্বারা ভাগ করলে 11 থাকে। a + 11d সমান কত? 1771। তারপর দেখো আমরা যদি এইদিকে বাকি ক্যালকুলেশনটা করি, আমাদের a + 11d সেটা কি হবে? a + 11d এর মান হবে 1771 ডিভাইডেড বাই কিন্তু এই পাশে 23টা ওই পাশে নিচে চলে যাবে, 1771 ডিভাইডেড বাই 23। তারপর যদি এটাকে আমরা আরও সরল করি, ক্যালকুলেটর দ্বারা যদি আমরা ভাগ করি 1771 ডিভাইডেড বাই 23, তাতে আমাদের আসে 77। তাহলে a + 11d এইটার মানটা আমরা পাইছি কত? 77। এইটাই কিন্তু আমাদের 12তম পদ, তাই না? দেখো 12তম পদের মান হচ্ছে a + 11d এর মান। a + 11d এর মান কত পাইছি? 77। তার মানে আমাদের কি হবে 12তম পদ, সেটা কত আসবে? 77। তোমার এমনভাবে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে যেন তুমি নর্মালি যে শর্ত দিয়ে দিছে বা যে ইনফরমেশন দিয়ে দিছে সেগুলো ব্যবহার করে আগাইতে গেলে অটোমেটিক্যালি অঙ্কটা মিলে যাবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, যে প্রশ্নে যা যা দিয়ে দিছে মিলবে তো এরকম ভয় পাওয়ার কিছু নাই। নর্মালি তুমি যেভাবে যে প্রথম পদ, সাধারণ অন্তর জানা থাকলে যে কোনো ইনফরমেশন বের করা যায়। তো আমাদের যেটা দিয়ে দিছে যেটা বের করতে হবে তার জন্য সূত্র লিখলাম, পরে ক্যালকুলেশন করে দেখলাম ইজিলি মিলে গেল। 11 নম্বর ম্যাথটা দেখো, এখানে আমাদের বলছে একটা গুণোত্তর ধারা নির্ণয় করো, যার এ দ্বারা কিন্তু প্রথম পদ বোঝায়। প্রথম পদটা দিয়ে দিছে আর সাধারণ অনুপাত আর এর মান দিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমাদের এটার সলিউশনটা কি হবে দেখো, এখানে আমাদের কি কি দিয়ে দিছে সেটা আমরা একটু উঠায় রাখতে পারি। দেওয়া আছে প্রথম পদ a সমান কত? 1/√2। আর কি দিয়ে দিছে? এবং সাধারণ অনুপাত আর এর মান দিয়ে দিছে। সাধারণ অনুপাত আর এর মান কত দিয়ে দিছে? আর সমান -√2। এই দুইটা ইনফরমেশন দিয়ে দিছে, তার মানে আমাদের প্রয়োজনীয় সব কিছুই দিয়ে দিছে। কারণ একটা গুণোত্তর ধারার জন্য প্রথম পদ আর সাধারণ অনুপাত জানা থাকলে তুমি সকল কিছুই বের করতে পারো। আচ্ছা, আমাদের বলছে ধারাটা নির্ণয় করো, তার মানে মিনিমাম তোমাকে 3টা পদ দেখাইতে হবে। মিনিমাম ধারাটা 3টা পদ দেখাইতে হবে। আমাদের তো প্রথম পদ ডাইরেক্ট দিয়েই দিছে। আমরা কিন্তু যখন এই যে কনসেপ্টগুলো পড়ছিলাম, গুণোত্তর ধারা সাধারণ আকার কিন্তু এরকম থাকে, a, দ্বিতীয় পদ হচ্ছে a × r, তৃতীয় পদ কি a × r², চতুর্থ পদ কি a × r³ +... তার মানে তোমার প্রথম পদটা আছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ,
বের করে ফেললেই হবে। দ্বিতীয় পদটা কীভাবে বের করবে দেখো তো, প্রথম পদের সাথে কি গুণ হবে, সাধারণ অনুপাত। আচ্ছা, তাহলে আমরা যদি দ্বিতীয় পদটা বের করি, দেখো সেটা কি হবে। দ্বিতীয় পদের সাংকেতিক নাম ওইটা করলে দিতে পারো, সেটাকে আমরা A2 বলি। সেটা কত হবে, আমাদের কিন্তু A ইন্টু আর, A ইন্টু আর। এ কত দেখো তো, এর মান হচ্ছে 1/√2 ইন্টু আর, আর এর মান কত, -√2। তারপর আমি যদি ক্যালকুলেশন করি, দেখো √2 উপরে আবার একটা √2 আছে, নিচে কাটাকাটি হয়ে যাবে, একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে আমাদের থাকবে কি, -1 থাকবে, তাই না? তারপর যদি তুমি তৃতীয় পদ বের করো, তৃতীয় পদের সাংকেতিক নাম ওইটাগুলি দিতে পারো A3। সেটা কি হবে, A ইন্টু আর স্কোয়ার। বা তুমি দ্বিতীয় পদের সাথে 8 দ্বারা গুণ করে তৃতীয় পদ বের করতে পারো, অথবা এইভাবে বের করতে পারো। আচ্ছা, যদি এইভাবে বের করি, A মানে কত, 1/√2, আর এর মান কত, -√2, এর পাওয়ারে কত বসবে, স্কোয়ার বসবে, 2 বসবে। আচ্ছা, তার মানে আমার এখানে কি হচ্ছে, 1/√2 সাথে কিন্তু এই যে আমাদের কিন্তু -√2 স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, আর √2 স্কোয়ার করলে কিন্তু 2 হয়ে যায়। তারপর তুমি তো জানোই যে √2 মানে কি, আমাদের হচ্ছে √2 সাথে আবার √2 গুণ করলে 2 হয়, অর্থাৎ 2কে আমি √2 ইন্টু √2 লিখতে পারি। তাহলে এখানে এই 2 মানে √2 আরেকটা √2, এর মধ্যে নিচেরটার সাথে যদি কাটো, তোমার এখানে আরেকটা √2 থাকবে। তার মানে ফাইনালি কি থাকতেছে, √2 থাকতেছে। এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। আরেকটা পদ বের করে রাখো, নর্মালি 3টা পদ লিখলেই হয়ে যায়, তো ওরা যেহেতু একটা প্রথম পদটা দিয়ে দিছে, তুমি 3টা বের করলা, তাহলে আরেকটু সুন্দর হবে। চতুর্থ পদ যার সাংকেতিক নাম A4, সেটা কত, সেটা কিন্তু আমরা ইচ্ছে করলে AR³ সেভাবেও বের করতে পারো, অথবা তৃতীয় পদকে সাধারণ অনুপাত দিয়ে গুণ করেও বের করতে পারো। তোমার জন্য এইটাই সহজ হবে। এই যে তৃতীয় পদের সাথে যদি আরেকটা আর গুণ করো, তাইলে কিন্তু চতুর্থ পদ AR³ পায়ে যাচ্ছ, অথবা AR³ পুরাটা দিয়েও বের করতে পারো। কিন্তু তৃতীয় পদ যেহেতু আমাদের জানা আছে, তৃতীয় পদকে সাধারণ অনুপাত দ্বারা গুণ করলে সহজে পাওয়া যাব। সহজভাবে কাজ কে না করতে চায়? তাহলে আমরা এখানে কি করব, তৃতীয় পদ আমরা অলরেডি পাইছি, এখানে এই কাজটা করতে পারতাম। আচ্ছা, যাই হোক, এখানে ওইভাবে করলাম, তার মানে দুইটা সিস্টেমই তোমাদের জানা হয়ে গেল। তৃতীয় পদের মান কত, √2 ইন্টু আর, আর এর মান কত, -√2। তার মানে ফাইনালি দেখো কি হবে, এই মাইনাসটা সামনে চলে আসবে, √2 গুণ করলে কিন্তু 2 হয়, √2 গুণ করলে কি হয়, 2 হয়। তার মানে আমাদের কিন্তু সবগুলা পদ না, মানে 4টা পদ হইলে অনেক ভালো, 4টা পদ আমাদের আছে। তাইলে আমাদের গুণোত্তর ধারাটা কি হবে, তাহলে আমাদের গুণোত্তর ধারাটা কি হবে, গুণোত্তর ধারাটা হবে প্রথম পদ কত, সেটা তো ডাইরেক্ট দিয়ে দিছে 1/√2, যোগ দ্বিতীয় পদ কত, -1 গেল, যোগ তৃতীয় পদ কত, √2, যোগ চতুর্থ পদ কত, -2, তারপর যোগ, এইভাবে আগাইতে থাকবে। তারপর তুমি যদি আরেকটু সরল করে এই যে ব্র্যাকেটটা উঠায় ফেলতে চাও, তাতে লিখতে হবে 1/√2 প্লাস মাইনাসে -1, তারপরে +√2, তারপরে -2 প্লাস ... এটা কিন্তু আমাদের অঙ্কের অংশ না, তাইলে এইটাই কিন্তু আমাদের আনসার। তাইলে আমি 4টা পদ বের করলাম, তারপর ধারাতে তো পদগুলো যোগ আকারে লিখতে হয়। এরপরে দেখো 12 নম্বর ম্যাথটা, এখানে কি বলছে, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ দিয়ে দিছে এবং দশম পদ দিয়ে দিছে, তোমাকে বের করতে বলছে তৃতীয় পদটা কত। আচ্ছা, একটা গুণোত্তর ধারার সব কিছুর জন্য তোমার দুইটা ইনফরমেশন দরকার, কি কি, প্রথম পদ আর সাধারণ অনুপাত। তাহলে এই দুইটা আমরা যেহেতু জানি না, ওই দুইটা ধরে নিই, তারপর যেই দুইটা শর্ত আমাদেরকে দিয়ে দিচ্ছে সেই দুইটা ব্যবহার করি, তাইলেই দেখবে তুমি বুঝতে পারবা
তোমার পরবর্তী করণীয় কি হবে। আচ্ছা, তাইলে আমি ধরে নিচ্ছি কি, ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদকে এ নাম দিচ্ছি, প্রথম পদ ইকুয়াল টু এ, এবং আরেকটা কি যেন দরকার, সেটা হচ্ছে সাধারণ অনুপাতটাকে আমরা আর নাম দিচ্ছি, অনুপাতের ইংরেজি রেশিও, সেজন্য আর নাম দেওয়া হয়। তো আমাদের কি কি দিয়ে দিছে শর্ত মতে বা প্রশ্ন মতে, কি কি দিয়ে দিছে বলো তো? আমাদের দিয়ে দিছে পঞ্চম পদ, 5তম পদ বা পঞ্চম পদ, সেটা কত দিয়ে দিছে? 2√3/9। পঞ্চম পদের সূত্র কি? a ইন্টু r⁵ আমাদের কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র a ইন্টু r⁻n-1। তো আমাদের পঞ্চম পদ হওয়ার কারণে n এর জায়গায় আমরা 5 বসাইছি। আচ্ছা, ইকুয়াল টু কত? 2√3/9। তুমি যদি এখানে 5 - 1 করে রাখো, তাহলে কিন্তু লিখতে পারবা ar⁴ সমান কি হচ্ছে? 2√3/9। এটাকে আমি কি করলাম? 1 নং নাম দিয়ে রাখলাম। আরেকটা কি দিয়ে দিছে বলো তো? সেটা দিয়ে দিছে দশম পদ কত দিয়ে দিছে? সেটা হচ্ছে 8√2/81। আচ্ছা, তাহলে দশম পদের জন্য আমাদের সূত্র কি? a ইন্টু r⁻10⁻1, সেটা সমান কত আমাদের? 8√2/81। আচ্ছা, তারপর যদি আমি ক্যালকুলেশন একটু আগাই, দেখো 10 - 1 করলে 9 হয়। ar⁻9 সমান হচ্ছে 8√2/81। তাইলে সেটাকে আমি 2 নং নাম দিলাম। আচ্ছা, তাইলে আমি যদি একটাকে আরেকটা দ্বারা ভাগ করি, তাইলে কিন্তু একটা মান পাওয়া যাব, পরে আবার অন্যটার মান পাওয়া যাব, মানে এ এবং আর, এই দুইটার মানই আমি কিন্তু খুঁজতেছি। তাইলে কিন্তু আমাদের টার্গেট তৃতীয় পদটা ইজিলি বের করতে পারবো। সেই জন্য আমি যেই কাজ করব, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, 2 নং / 1 নং। তাইলে দেখো আমাদের কি আসে। 2 নংটাকে উপরে লিখতেছি কারণ এখানে পাওয়ারটা বেশি আছে। তো ar⁻9 ডিভাইডেড বাই কি? ar⁴ ইকুয়াল টু কি লিখব? ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে 2 নং এর ডান পক্ষেরটা ডিভাইডেড বাই 1 নং এর ডান পক্ষেরটা, 8√2/81। 8√2/81 নিচে কি হবে? 2√3/9, নিচে হবে 2√3/9। পরে দেখো আমরা যদি ক্যালকুলেশন আগাইতে থাকি, এখানে কিন্তু এ ক্যান্সেল হয়ে যাবে, এর সাথে এ ক্যান্সেল হয়ে যাবে। r⁻9কে r⁴ দ্বারা যদি ভাগ করি, ভাগ মানে পাওয়ার বিয়োগ, আমাদের বাকি থাকবে কি? r⁵ বাকি থাকবে। এখানে কি থাকে দেখো, লবেরটা লিখব 8√2/81 গুণ দিয়া হরেরটাকে উল্টায় লিখব। আচ্ছা, তারপর যদি আমরা আগাইতে থাকি, r⁵ সমান দেখো কি হবে, আমাদের কিন্তু এখানে কিছু কাটাকাটি যায়। দেখো আমরা কিন্তু কাটাকাটি করতে পারবো, 9 এর সাথে 81, তাইলে এখানে একটা 9 থাকবে। আর কি কাটাকাটি করতে পারবো? এই যে 2 দিয়া 8কে যদি কাটাকাটি করি, তাহলে আমাদের কিন্তু 4 হবে। তাহলে দেখো তো উপরে কি থাকতেছে? আমাদের উপরে থাকতেছে 4√2, আর নিচে থাকতেছে কি? 9√3। এরপরে দেখো আমাদের এখানে r⁵, আর ওইখানে দেখো 4√2। 4 মানে কি? 4 মানে কি দেখো, তোমাদের একটু ক্যালকুলেশন। 4 মানে কিন্তু 2 × 2, আবার 2কে লিখতে পারি √2√2, আরেকটা 2কে লিখতে পারি √2√2। তার মানে 4 এর মধ্যে 4টা √2 আছে। 4 মানে কি? 4টা √2 গুণ আরেকটা √2,
সাথে আরেকটা রুট টু আছে, তাইলে আমাদের টোটাল কয়টা রুট টু হচ্ছে? তাতে আমাদের টোটাল 5টা রুট টু হচ্ছে, তাই না? নিচেও দেখো একইভাবে 9 মানে 3 ইন্টু 3, 3 মানে 2টা রুট 3, একইভাবে, হ্যাঁ একইভাবে মানে কি 9 মানে 3 ইন্টু 3, তাহলে 3 মানে 2টা রুট 3, আরেকটা 3 মানে আরও 2টা রুট 3, 2টা 4টা রুট 3, আরেকটা দৃশ্যমান রুট 3, টোটাল কয়টা রুট 3? 5টা। তাইলে দেখো আমাদের ফাইনালি কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে r⁵ সমান √2/√3 হোল পাওয়ার 5। তাহলে ওর পাওয়ারও 5, ওর পাওয়ারও 5, তার মানে ওরা পরস্পর সমান। তার মানে আমরা কি লিখতে পারবো? r এর মান √2 /√3। তাহলে আমাদের এ দরকার, আর পেয়ে গেছি, আর কি দরকার? এর মান দরকার। আচ্ছা এর মান দরকার, তাহলে আমরা 1 নং সমীকরণে আর এর মান বসায় ফেলি। দেখো 1 নংয়ে আর এর মান বসাইয়া, 1 নংয়ে যদি আমরা আর এর মান বসাই তাহলে কি ঘটনা ঘটবে? 1 নংয়ে যদি আর এর মান বসাই তাহলে দেখো কি হবে, a ইন্টু r⁴। আর এর মান কত? আমাদের আর এর মান কিন্তু √2/√3, সেটার হোল পাওয়ার কত হবে? 4, ইকুয়াল টু ডান পাশেরটা কি? 2√3/9, 2√3/9। তারপর আমাদের তো জায়গা একটু কম মনে হচ্ছে, এখানে আরেকটা লাইন লিখে ফেলি। দেখো a ইন্টু √2 পাওয়ার 4, √2 পাওয়ার 4 মানে কি? 4টা √2, তাই না? √2 পাওয়ার 4 মানে √2 গুণ করলে 2 গুণ 2 4 আসে। তাহলে আমাদের লবে আসবে কিন্তু 4, হরে যদি তোমরা করো √3কে 4 বার, পাওয়ার 4 মানে 4 বার গুণ, তাহলে √3 3, আবার √3 আবার 3, 3 3 মিলা 9 হবে, ইকুয়াল টু কত? 2√3/9। আচ্ছা এর মান পাইতে হইলে ওইটাকে ওই পার নিয়ে যাইতে হবে। এরপরের ক্যালকুলেশন আমি এই দিকে দেখাচ্ছি। দেখো এরপরে কিন্তু আমরা এই দিকে চলে যাচ্ছি। তাহলে আমাদের এই দিকে দেখো এ সমান কি হবে? এ সমান হবে ওই পার তো যেগুলো আছে আসেই, ওই পার কি আছে? 2√3/9, আর এই পার থেকে যায় ওই পার উল্টায় যাবে, তাই না? 9 নিচে আছে, ওই পার যাবে উপরে, 4 আছে উপরে, ওই পার যাবে নিচে। তাহলে আমাদের লিখতে হবে 9/4। তারপর দেখো তো এর মান আমরা এখান থেকে বলতে পারি কি না? এই যে 9 9 কাটা 2, এখানে কাটলে 2 হবে, তার মানে এর মান কত? √3/2। তাহলে এ পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমাদের এখন গুণোত্তর ধারা সম্পর্কিত যাই জানতে চা তাই বের করতে পারবো। আমাদের দরকার কি? তৃতীয় পদ, তাই না? আমাদের দরকার কি? তৃতীয় পদ। তাহলে দেখো তো তৃতীয় পদটা কি হবে? তৃতীয় পদের সূত্র কি? তৃতীয় পদের সূত্র কিন্তু ar⁻3 - 1, যাকে সরল করলে আমাদের যদি মানগুলো বসাই, এর মান কত? এর মান কিন্তু আমরা পাইছি এই যে √3/2। এর মান কত পাইছি? √3/2। আর এর মান কত পাইছি? আর এর মান পাইছি √2/√3। আর এর মান পাইছি √2/√3 হোল পাওয়ার কিন্তু 3 বিয়োগ 1 2 হয়ে যাবে। তারপর দেখো এখানে হচ্ছে √3/2, আর এই জায়গায় যদি বর্গ করো, √2কে বর্গ করলে কিন্তু রুট পালায়া যাবে, শুধু 2 থাকবে। আর √3কে বর্গ করলেও রুট পালায়া যাবে, শুধু 3 থাকবে। 2 2 কাটা, এইটার সাথে এটা কাটলে এখানে একটা √3 থাকে। তার মানে ফাইনালি আমাদের থাকতেছে কি? 1/√3। এইটাই আমাদের কিন্তু তৃতীয় পদ। তার মানে 1/√3 হচ্ছে আমাদের অঙ্কটার আনসার। তাহলে আমাদের হচ্ছে পঞ্চম পদ আর দশম পদ দিয়ে দেওয়া ছিল। পঞ্চম পদের সূত্র অনুযায়ী লিখলাম, 1 নং সমীকরণ নাম দিলাম। দশম পদের সূত্র অনুযায়ী লিখলাম, 2 নং নাম দিলাম। 2কে 1 দ্বারা ভাগ করে ক্যালকুলেশন করে আর এর মান পেয়ে গেলাম। আর এর মানটা 1 নং সমীকরণে বসাইয়া এর মান পেয়ে গেলাম। তারপর তৃতীয় পদের সূত্র লিখা মানগুলো বসাই
আমরা তৃতীয় পদ পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের অঙ্কটার আনসার। এরপর দেখো 13 নাম্বার ম্যাথটা, এখানে আমাদেরকে একটা ধারা দিয়ে দিছে 1 - 3 + 9 - 27 প্লাস ডট ডট ডট। এটার প্রথম 7টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা সমান্তর ধারা হবে না, তাই না? কারণ এখানে দেখো পার্থক্য কিন্তু অনেক, মাত্র এখানে 2, এখানে 6, এখানে অনেক কিছু। তুমি ভাগ করে দেখো তো, এইটাকে 3কে 1 দ্বারা যদি ভাগ করো তাহলে তোমার কিন্তু পাচ্ছ -3। আবার এইটাকে যদি -3 দ্বারা ভাগ করো তাহলে পাচ্ছ -3। আবার এইটাকে যদি 9 দ্বারা ভাগ করো -3 পাচ্ছ। তার মানে এটা একটা গুণোত্তর ধারা, তাই না? তাহলে দেখো তো আমাদের অঙ্কটার সমাধান কি হবে। সমাধান হবে, এখানে আমাদের কি কি দিয়ে দিচ্ছে। এখানে আমাদের কিন্তু প্রথম পদ, যাকে আমরা কি দ্বারা সূচিত করি, এ দ্বারা সূচিত করি, সেটার মান কত 1। আর কি লাগবে, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কিভাবে জানি আমরা বের করি, সাধারণ অনুপাত যাকে আমরা আর দ্বারা সূচিত করি, সেটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, -3 ভাগ 1। তা তো আমরা কনফার্ম না, তৃতীয় পদকেও দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি। দেখো তো 9, এখানে কিন্তু চিহ্ন সহকারে নিতে হবে, চিহ্ন যেহেতু মাইনাস আছে চিহ্ন সহকারে নিতে হবে। 9/-3, উভয় ক্ষেত্রেই ফলাফল কত, দেখো উভয় ক্ষেত্রেই ফলাফল -3। তার মানে আমাদের সাধারণ অনুপাত আর এর মান কত হচ্ছে, -3 হচ্ছে। তাইলে এটা কেমন ধারা, তাইলে ধারাটা হচ্ছে গুণোত্তর। ধারাটা কেমন, গুণোত্তর ধারা। তো আমাদের কি দরকার, আমাদের দরকার কিন্তু প্রথম 7টা পদের সমষ্টি। তাহলে প্রথম 7টা পদের সমষ্টি সূত্র কি, সুতরাং প্রথম 7টি পদের সমষ্টি, প্রথম 7টা পদের সমষ্টি আমাদের সূত্র কি, সূত্র কিন্তু a × 1 - r পাওয়ার কিন্তু n দ্বারা বোঝায় পদ সংখ্যা। তো আমাদের এখানে যেহেতু 7টা পদের সমষ্টি বলছে, তাহলে আমাদের r এর পাওয়ারে কিন্তু 7 বসবে, নিচে কি হবে 1 - r। আচ্ছা, এখন আমরা যদি মানগুলো বসায় ফেলি তাহলে দেখো তো এর মান কত 1 কিন্তু না লিখলেও হয়তো, আচ্ছা আমরা তো জানি না সেই জন্য লিখলাম। এটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, পরে আবার 1 আছে, মাইনাস আর এর মান কত -3। তার মানে আমাদের লিখতে হবে কি -3, ওইটার পাওয়ারে কি বসবে 7 বসবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নিচে কি দেখো তো 1 মাইনাস আর এর মানে আবার একটা -3 আছে। তারপর যদি আমরা আগাইতে থাকি নিচে কি হবে 1 মাইনাস মাইনাসে +3, উপরে কি হবে এই 1 দ্বারা গুণ, তো এটা না করলেও হবে কারণ 1 দ্বারা গুণ করলে চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে। তাহলে এখানে কি হবে দেখো 1 মাইনাস -3 পাওয়ার 7, সেটা কত হবে। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি -3 পাওয়ার 7 করলে -2187 আসে, -2187 আসে। তাহলে দেখো এখানে আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে যদি আমি পাশাপাশি লিখে যাই উপরে হবে কিন্তু 1 প্লাস 2187, নিচে কত 3 যোগ 1 তাতে 4, তার মানে উপরে কি হচ্ছে 2188 ডিভাইডেড বাই 4। 2188কে কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি? হ্যাঁ করতে পারি। আমি ক্যালকুলেটর টিপ দিয়ে কি পাইছি 547। তাহলে এইটাই কিন্তু আমাদের যে ধারা দিয়ে দিছে এটার প্রথম 7টা পদের সমষ্টি। এরপর দেখো 14 নম্বর অঙ্কটা, সেখানে আমাদেরকে একটা ধারাই দিয়ে দিছে 54 + 18 + 6 + ডট 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 +2/81, এই ধারাটার সমষ্টি নির্ণয় করো। তাহলে এটা দেখে বুঝতে পারতেছে এটা সমান্তর ধারা হবে না, কারণ 54 এবং 18-র মধ্যে যে পার্থক্য অনেক বেশি, 18 এবং 6-এর মধ্যে তত পার্থক্য হচ্ছে না। আমাদের গুণোত্তর ধারার জন্য টেস্ট করতে হবে। আমরা যদি 18কে 54 দ্বারা ভাগ করি 18 ডিভাইডেড বাই 54 1/3 হয়, তাই না? 3 18 54। আবার 6কে 18 দ্বারা ভাগ করি তাতেও 1/3 হয়। তার মানে আমরা বুঝে ফেলছি এটা গুণোত্তর ধারা।
তো কতগুলা পদের সমষ্টি নির্ণয় করতে হবে সেটা দিয়ে দেয় নাই, কিন্তু শেষ পদটা দিয়ে দিছে। তার মানে এটা কততম পদ তোমাকে আগে ওইটা বের করতে হবে, তাইলেই বুঝবা এটা যততম পদ হবে ততগুলা পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। আগের অঙ্কটাই কি ছিল, কতগুলা পদের সমষ্টি সেটা উল্লেখ করে দিয়ে দেওয়া ছিল। এটা কিন্তু একটু ট্রিকি, সেখানে কতগুলা পদের সমষ্টি সেটা না দিয়া শেষ পদটা দিয়ে দিছে। তোমাকে অতিরিক্ত হিসাবে শেষ পদটা কত নাম্বার পদ সেটা বের করে নিতে হবে। তাইলে এটার সলিউশনটা কি হবে দেখো, এখানে আমাদের প্রথম পদ কি, প্রথম পদ যাকে আমরা এ দ্বারা সূচিত করি সেটা কত 54। তারপর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতটা কত দেখো তো, সাধারণ অনুপাত হচ্ছে যাকে আমরা আর দ্বারা সূচিত করি সেটা কিন্তু দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাতেও কনফার্ম না। তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, দুইটা অনুপাতই যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা 100% কনফার্ম যেটা কেমন ধারা। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে 1/3, এখানে কাটাকাটি করলে 1/3, তার মানে এটা কিন্তু গুণোত্তর ধারা। তার মানে আমাদের যে ধারাটা দিয়ে দিছে ধারাটা কেমন, গুণোত্তর ধারা। ওকে, তাহলে আমাদের হচ্ছে কয়টা পদ জানি না, এটা আমরা ধরে নিচ্ছি n-তম পদ, n এর মান যত ততগুলা পদ হবে। তাহলে আমরা লিখি, ধরি n-তম পদ হচ্ছে 2/81। তাহলে আমাদের n-তম পদের সূত্র কি, a ইন্টু আর এর পাওয়ার n-1, তাই না? সেটা কত 2/81। আচ্ছা, যদি আমরা মানগুলো বসাই ফেলি, এর মান কত 54 ইন্টু আমাদের এখানে আর এর মান কত 1/3, সেটার পাওয়ারে কত হবে n-1 সমান কত 2/81। তারপর দেখো 54কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এই পাশে থাকবে কি 1/3 হোল পাওয়ার n-1 সমান কি হবে 2/54 ইন্টু 81। আচ্ছা, দুই দ্বারা কিন্তু তোমরা 54 সাথে কাটাকাটি করতে পারো, তাতে হয় কিন্তু 27। ঠিক আছে, তাইলে আমাদের এই ক্ষেত্রে দেখো কি লিখতে পারি, আমরা কিন্তু এখানে লিখতে পারি 1/3 ওর হোল পাওয়ার কত n-1, আর এখানে কত, এখানে কিন্তু আমাদের যদি ভালো করে খেয়াল করো 27 মানে 3 3 3 3 3 গুণ করলে 9, আবার 3 নং 27, তার মানে 3 কিউব, বুঝতে পারছো? আর 81 মানে 9 9 81, 9 মানে 3 গুণ 3, আরেকটা 9 মানে আবার 3 গুণ 3, তার মানে 81 বলতে 3⁴ বোঝাচ্ছে। তারপর দেখো আমরা এখানে কি লিখতে পারি 1/3 হোল পাওয়ার n-1, আর এই জায়গায় কি হবে 1/3 হোল পাওয়ার, দেখো 3 আর 4 মিলে কত হয় 7 হয়, তাই না? তাহলে দেখো 1/3 পাওয়ার n-1, 1/3 পাওয়ার 7। আমরা যদি এটা নিয়ে ওই পাশে চলে যাই তাহলে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু লিখতে পারবো n-1 সমান 7, তার মানে n সমান 7 + 1, তার মানে আমাদের n এর মান কত হচ্ছে 8। তার মানে যে ধারাটা দিয়ে দিছে তাতে 8টা পদ আছে। কয়টা পদ আছে? 8টা পদ আছে, এমন একটা গুণোত্তর ধারা। তাহলে দেখো তো ধারাটার সমষ্টি কি হবে, ধারাটার সমষ্টি হবে কিন্তু 8টা পদের সমষ্টি। আচ্ছা, তাহলে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি, a ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি 1 মাইনাস আর। এই জায়গায় আমাদের কি করতে হবে, মানগুলো বসাইতে হবে। আচ্ছা, আমরা যদি মানগুলো বসাই, এর মান কত, এর মান কিন্তু আমাদের 54, এর মান 54, ব্র্যাকেটের ভিতরে কি 1 মাইনাস আর, আর এর মান কত আমাদের কিন্তু আর এর মান 1/3। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিচ্ছি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিচ্ছি, এখানে লিখব 1/3 ওর পাওয়ারে কত 8 বসবে, ব্র্যাকেট ক্লোজ, নিচে কত দেখো 1 মাইনাস আর, আবার আর এর মান কত, আমাদের আর এর মান কিন্তু
1/3। আচ্ছা, তারপর যদি আমরা ক্যালকুলেশন আরও আগাইতে চাই তাহলে দেখো কি হবে, 54 ব্র্যাকেট 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 8। 3 পাওয়ার যদি 8 করো তাতে আসে 6561। তাহলে আমাদের আসবে 1/6561। আর নিচে যদি তোমরা লসাগু করে ফেলো, তাহলে তোমাদের হবে কিন্তু 3, উপরে কি হবে 3 - 1। আচ্ছা, যেহেতু জায়গা নেই আমি একটু পাশাপাশি আগাচ্ছি, তাহলে আবার স্থান সংকুলনের সমস্যা হয়ে যাবে। এখানে দেখো আমরা কি 6561কে 54 সাথে কাটাকাটি করতে পারি, ভাগ 54, তাতে আমাদের যায় না। আচ্ছা, সমস্যা নাই, আমরা এই ক্ষেত্রে এখানে লসাগু করে ফেলি। তাহলে হচ্ছে 54 ইন্টু আমাদের লসাগু কত, 6561, উপরে কত 6561 বিয়োগ 1, আর নিচে কত 2/3। আচ্ছা, তারপর যদি আমরা আবার সরল করতেই থাকি তাহলে উপরে কি 54 ইন্টু, এই জায়গায় যদি আমরা বিয়োগ করি 6560, নিচে কত 6561, আর এই জায়গায় আছে কত 2/3। তারপর দেখো আমাদের লবে আছে কি 54 ইন্টু 6560, নিচে 6561, আর এই যে হরকে উল্টে দিতে হয়, হরকে উল্টে দিলে আমাদের কি হবে 3/2 হবে। আচ্ছা, এখন দেখো 2-র সাথে যদি তোমরা 54 কাটাকাটি করো তাতে আসবে কিন্তু 27 দ্বারা যদি 6561কে ভাগ করো ক্যালকুলেটর দিয়া, 6561 ডিভাইডেড বাই 27, তাতে 243 হয়। তার মানে এটার মধ্যে যায় একবার, এটার মধ্যে যায় কত 243 বার। 243কে যদি আবার 3 দ্বারা ভাগ করো তাতে হয় 81। 3 দ্বারা যদি এটাকে ভাগ করো তাতে হয় কত 81। আচ্ছা, তার মানে আমাদের ফাইনালি কি দাঁড়াইলো, উপরে হয়েছে 6560, নিচে কত 81। তাহলে আমাদের হচ্ছে 6560 ডিভাইডেড বাই 81। এটাকে আর সরল করা যায় না, তার মানে আমাদের এই যে এখানে যে সংখ্যাটা সেটাই হচ্ছে প্রদত্ত ধারাটার সমষ্টি। এরপরে দেখো 15 নম্বর অঙ্কটা বলছে কোনো গুণোত্তর ধারার প্রথম পদ 1/3 এবং অসীমতক সমষ্টি 5/6। আমাদের কাছে জানতে চাইছে সাধারণ অনুপাত কত। তাইলে দেখো এটা আমরা কিভাবে সলভ করব। এখানে আমাদেরকে কি কি দিয়ে দিছে দেখো, প্রথম পদ এবং অসীমতক সমষ্টি দেওয়া আছে। প্রথম পদ যাকে আমরা কি দ্বারা সূচিত করি এ, সেটার মান কত 1/3, এবং অসীমতক সমষ্টি যাকে আমরা কিন্তু এস ইনফিনিটি দ্বারা সূচিত করি, সেটার মান কত 5/6। তোমাদের বের করতে বলছে কি সাধারণ অনুপাত। তাইলে সাধারণ অনুপাতটাকে আমাদের ধরে নিতে হবে। ধরি সাধারণ অনুপাত সেটা সমান আর। তাইলে আমাদের কিন্তু গুণোত্তর ধারার অসীমতক সমষ্টির সূত্রটা এই যে প্রথম ক্লাস বা কনসেপ্টের ক্লাসটাতে কিন্তু আমরা শিখে নিছি, তাই না? তাইলে আমরা সেটা সূত্রটা কি বলতো, আমরা সূত্রটা কি জানি, আমরা জানি অসীমতক সমষ্টি এস ইনফিনিটি তার মান কত a/1 - r। এর মধ্যে মান যেগুলো দিয়ে দিছে সেগুলো বসাই ফেলবো, যেটা বাকি সেটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা যদি এস ইনফিনিটি যেটা অসীমতক সমষ্টি সেটা কত দিয়ে দিচ্ছে 5/6, সেটা বসাইলাম 5/6। এখানে এ কত প্রথম পদ সেটা কত 1/3, নিচে কি 1 - r। আচ্ছা, তারপর যদি আমরা ক্যালকুলেশন একটু আগাইতে থাকি, দেখো কোনাকুনি যদি গুণ করি আর গুণন, তাহলে আমাদের দেখো কি হবে 5 × 1 - r সমান কি হবে 6 × 1/3। এটার সাথে এটা কিন্তু কাটাকাটি যায় 2 হয়।
তার মানে আমাদের কি হচ্ছে 5 মাইনাস 5r সমান কিন্তু 2। তারপর যদি আমরা ওই দিকে চলে যাই, দেখো আমাদের কি হচ্ছে মাইনাস 5r সমান 2 মাইনাস 5, মাইনাস 5r সমান 2 মাইনাস 5। তার মানে মাইনাস 5r সমান মাইনাস 3। তার মানে r এর মান কত, মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 5। সুতরাং আমরা বলতে পারি r সমান 3/5। তাইলে r এর মানটাই আমাদের সাধারণ অনুপাত। তাইলে আনসার কত, সাধারণ অনুপাত সমান কত, সেটা কিন্তু আমাদের 3/5। বুঝতে পারছো? প্রথম পদ a এর মান দিয়ে দিছে, অসীমতক সমষ্টি s ইনফিনিটি দিয়ে দিছে, সাধারণ অনুপাত বের করতে হবে, জানা নাই, সেটাকে r ধরে নিছি। তারপর আমরা অসীমতক সমষ্টির সূত্রটা জানি, এখানে s ইনফিনিটি এবং a এর মান বসায় দিছি, ক্যালকুলেশন করে r এর মান পাইছি 3/5। তার মানে সাধারণ অনুপাত 3/5। এরপরে দেখো 16 নম্বর অঙ্কটা, সেখানে কি বলছে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ যাকে a দ্বারা সূচিত করি সেটার মান 1, অসীমতক সমষ্টি দিয়ে দিছে, তোমাদের বলছে সাধারণ অনুপাত কত। তার মানে আগের অঙ্কটার মতোই, তাই না? তাহলে দেখো তো আমরা যদি এটার সলিউশনটা করি তাইলে কি হবে, কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে প্রথম পদ যাকে আমরা কি নাম দিই a, সেটার মান কত 1, আর কি দিয়ে দিছে অসীমতক সমষ্টি, আর কি দিয়ে দিছে অসীমতক সমষ্টি, সেটাকে আমরা কি দ্বারা সূচিত করি s ইনফিনিটি, সেটা কত 2√3 ডিভাইডেড বাই 2√3 মাইনাস 1। কি বের করতে হবে, সাধারণ অনুপাত, সেটাকে আমরা কি করব ধরে নিব, ধরি সাধারণ অনুপাত, সেটাকে কি নাম দিচ্ছি আর নাম দিচ্ছি। তাহলে আমাদের দুইটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে আর একটা তথ্য বের করতে হবে, সেটা কি সাধারণ অনুপাত। তাহলে আমরা তো অসীমতক সমষ্টির সূত্র জানি, আমরা কি জানি, আমরা জানি অসীমতক সমষ্টি যাকে s ইনফিনিটি দ্বারা নাম দেওয়া হয় সেটা সমান a/1 মাইনাস r। তাহলে আমরা s ইনফিনিটির মান কত দিয়ে দিছে সেটা বসাই, s ইনফিনিটি বা অসীমতক সমষ্টি হচ্ছে 2√3, নিচে কি 2√3 মাইনাস 1। আচ্ছা, এর মান কত 1, এখানে কত 1 মাইনাস r। তাহলে আমাদের এখানে কি করতে হবে, r গুণন করতে হবে, তাই না? আমরা যদি এখানে r গুণন করি তাহলে দেখো কি হয়, আমাদের এখানে r গুণন করলে কি হয়, দেখো 2√3 দ্বারা গুণ করতে হবে কাকে, 1 মাইনাস r কে, সমান কি হবে 1 দিয়ে গুণ করতে হবে, এইটাকে 1 দিয়ে গুণ করলে তো এইটাই থাকে, তাই না, 2√3 মাইনাস 1। আচ্ছা, তারপর যদি আমরা গুণটা করে ফেলি, গুণটা যদি আমরা করে ফেলি তাহলে দেখো তো কি হয়, 2√3 মাইনাস 2√3r সমান কি, ওই পাশে হবে 2√3 মাইনাস 1। তারপর যদি আমরা ক্যালকুলেশনটা নিয়ে ওই পার চলে যাই, দেখো আমাদের কিন্তু এই যে 2√3 একটা একটা কাটা চলে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, দেখো আমরা এই জায়গায় লিখতে পারবো মাইনাস 2√3r সমান কি হবে 2√3 মাইনাস 1, 2√3 মাইনাস 1 মাইনাস 2√3। পরে এটার সাথে এটা কাটা চলে যাচ্ছে, হ্যাঁ আমরা এটাকে একটু সাইড চেঞ্জ করলাম। তার মানে আমাদের ফাইনালি থাকতেছে কি, দেখো মাইনাস 2√3r সমান মাইনাস 1। তার মানে r সমান কি মাইনাস 1 বাই মাইনাস 2√3, মাইনাস মাইনাস কাটা, তার মানে আমাদের r এর মান কি 1/2√3। তার মানে আনসার কি হবে, এখানেও আনসার আমাদের যেটা জানতে চাইছে সাধারণ অনুপাত, সেটার মান কত 1/2√3। 17 নম্বর ম্যাথটা দেখো, এটা কিন্তু ভর্তি পরীক্ষায়, বিশেষ করে নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ এইসব কলেজের ভর্তি পরীক্ষায় এই ধরনের ম্যাথ খুব বেশি আসে। তাইলে দেখো এটা আবার আমাদের বইয়ের টাইপের সাথে মিলে যাচ্ছে। তাইলে এটা আমাদের কি করতে হবে, এরকম একটা ধারা দিয়ে দিছে প্রথম
2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ধারাটা 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন এখানে n এর মান তো তোমার নির্দিষ্ট করে দিয়ে দেওয়া নাই, তাইলে দেখো তো আমরা 2n প্লাস 2 দ্বারা কেমন সংখ্যা বোঝাই? আমাদের কি মনে আছে কনসেপ্ট আলোচনা করার সময় আমি বলছিলাম 2n দ্বারা কিন্তু জোড় সংখ্যা বোঝায়। 2n দ্বারা কি বোঝায়? জোড় সংখ্যা। প্লাস 2 জোড় সংখ্যার সাথে তুমি যদি আরেকটা 2 যোগ করো তাহলে কিন্তু সেটা জোড় সংখ্যাই হবে, তাই না? তাহলে 2n দ্বারা জোড় সংখ্যার সাধারণ আকার সাথে আরেকটা 2 যোগ করলে জোড় সংখ্যার সাথে 2 যোগ করা হয়, তাতে ফলাফল কি হয়? জোড় সংখ্যায় হয়। তাও তুমি একটু টেস্ট করে দেখতে পারো। n ইকুয়াল টু তুমি যদি 1 নাও, n ইকুয়াল টু 1 নিলে আমাদের পদ সংখ্যা কতগুলো পদ যোগ করতে হবে? পদ সংখ্যা কত? এই যে এটা কিন্তু পদ সংখ্যা, তাই না? 2 ইন্টু 1 প্লাস 2, 2 যোগ 2 তার মানে 4, 4টা পদের যোগফল, তাই না? n এর মান তুমি যদি 2 বসাও, n এর মান যদি 2 হয় তাইলে আমাদের পদ সংখ্যা কত? 2 ইন্টু 2 প্লাস 2, তার মানে আমাদের 2 ইন্টু 2 4 যোগ 2 তার মানে আমাদের 6 হচ্ছে। তার মানে n এর মান তুমি যাই বসাও অবশ্যই একটা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বসাইতে হবে। তাহলে আমাদের পদ সংখ্যা কিন্তু জোড় সংখ্যক হচ্ছে। আমাদের পদ সংখ্যা কি? জোড় সংখ্যক হচ্ছে। দুইটা দিয়ে বিশ্বাস করলাম না, আরেকটা বসাইলাম। n এর মান 3 বসাচ্ছি, তাহলে পদ সংখ্যা কি দেখো তো? 2 ইন্টু 3 প্লাস 2 তার মানে 6 প্লাস 2 তার মানে 8। তার মানে কি দাঁড়াইলো? আমরা কিন্তু এই ডিসিশন দিতে পারি 2n প্লাস 2 সর্বদা জোড় সংখ্যা সূচিত করে। কি সংখ্যা সূচিত করে? জোড় সংখ্যা সূচিত করে। জোড় সংখ্যা সূচিত করে, তার মানে এটা জোড় সংখ্যা। 2n প্লাস 2 কি? সবসময় একটা জোড় সংখ্যা। আমরা বিশ্বাস করলাম না, এমনিতেই বুঝতে পারা যায় 2n দ্বারা জোড় সংখ্যার সাধারণ আকার সাথে 2, জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে তো অবশ্যই একটা জোড় সংখ্যাই থাকবে। কিন্তু আমরা n এর মান নির্দিষ্ট করে একটা বসাইলাম, বিশ্বাস করলাম না, 2টা বসাইলাম, বিশ্বাস করলাম না, 3টা বসাইলাম, তাতে দেখলাম যে জোড় সংখ্যায় আসে। তাইলে আমাদের এরকম একটা ধারার জোড় সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে? তাহলে দেখো, সুতরাং ধারাটির সমষ্টি, ধারাটার সমষ্টি কি হবে? ধারাটার সমষ্টি কি হবে দেখো, ধারাটার সমষ্টি মানে 3 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 প্লাস ডট ডট। আমাদের কিন্তু জোড় সংখ্যক। কতগুলা পদ? জোড় সংখ্যক। কিভাবে বুঝলাম? এই যে এটা দ্বারা সবসময় জোড় সংখ্যা সূচিত করে। তাহলে জোড় সংখ্যক পদের ক্ষেত্রে দেখো, জোড় সংখ্যক মানে কি? হয় 2টা অথবা 4টা অথবা 6টা অথবা 8টা অথবা 100টা। দেখো জোড় সংখ্যক মানে কি? একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তার মানে সবগুলা কাটাকাটি চলে যাবে। সবগুলা কি হয়ে যাবে? কাটাকাটি চলে যাবে। তার মানে সবগুলা কাটাকাটি যায় 0 হয়ে যাবে। তার মানে যতগুলা 0ই হোক যোগফল কি? 0ই হবে। তার মানে আমাদের এই ধারাটার সমষ্টি হচ্ছে 0 বা 0। এরপরে দেখো 18 নম্বর ম্যাথটা কি বলছে? আমাদের বলছে কিন্তু 5 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 5 প্লাস ডট 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 ধারাটির 2n প্লাস 1 পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, তাহলে এইটাও আগেরটার মতোই। এটা যদি আমরা সলিউশন করতে যাই 2n প্লাস 1, এটা দ্বারা কিন্তু আমাদের বিজোড় সংখ্যা সূচিত হয়। 2n প্লাস 1 দ্বারা কি সূচিত হয়? বিজোড় সংখ্যা সূচিত হয়। আমরা বিশ্বাস করলাম না, আমরা n এর মান কয়েকটা বসাই দেখি। n ইকুয়াল টু 1 হইলে পদ সংখ্যা, পদ সংখ্যা কত? ওরাই তো বলে দিছে যে এতগুলো পদের যোগফল বের করো। তাহলে এটা হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা জোড় না বিজোড় সেটা আমরা n এর কয়েকটা মান বসায় দেখে নিতে চাচ্ছি। আমরা যদি n এর মানে 1 বসাই তাহলে কি হবে? 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে 2 যোগ 1, তাতে আমাদের 3 আসে। আচ্ছা, n এর মান যদি 2 বসাই তাহলে পদ সংখ্যা কি হবে? 2, n এর জায়গায় 2, 2 গুণ 2 যোগ 1, তার মানে 4 যোগ 1 তার মানে 5।
আচ্ছা, n এর মান যদি তুমি 3 বসাও তাহলে দেখো তো পদ সংখ্যা কি হচ্ছে, 2 × 3 + 1, 3 দুগুণে কত, 6 + 1, তার মানে 7। তার মানে বুঝতে পারতেছো, n এর মান যাই হোক পদ সংখ্যা সবসময় বিজোড় সংখ্যক হচ্ছে, তাই না? এটা সবসময় কি নির্দেশ করতেছে, বিজোড় সংখ্যা। কি নির্দেশ করতেছে, বিজোড় সংখ্যা। তার মানে তুমি এই যে এইভাবে যে পদগুলা যোগ করতেছো, কতগুলা পদ বিজোড় সংখ্যক, সেটা হইতে পারে 11টা, হইতে পারে 13টা, হইতে পারে 99টা, বাট কি বিজোড় সংখ্যক। তাহলে দেখো তো ধারাটির সমষ্টি কি হবে। সুতরাং ধারাটির সমষ্টিটা কি হবে, দেখো সমষ্টি হবে কিন্তু 5 - 5 + 5 - 5 + 5, এইভাবে মাইনাস দিয়ে এইভাবে কিন্তু যাবে, কিন্তু কি হবে, বিজোড় সংখ্যক। কেমন হবে, বিজোড় সংখ্যক। তাইলে দেখো বিজোড় সংখ্যক ক্ষেত্রে কি হবে, দেখো এই যে একটা প্লাসের একটা মাইনাসের কাটা যাবে, একটা প্লাসের একটা মাইনাসের কাটা যাবে, তোমার কিন্তু বিজোড় সংখ্যক একটা কিন্তু থেকে যাবে, জোড়া জোড়া মিলবে, একটা থেকে যাবে। মনে করো আছে 13টা, তার মানে কি 12টাতে 6 জোড়া, 12টাতে 6 জোড়া, এর মধ্যে 6টা +5, 6টা -5 কাটাকাটি যায় শূন্য হয়ে যাবে, শুধু একটা 5 কিন্তু বাকি থাকবে। বিজোড় সংখ্যক মানে কি, হয় 3টা হবে, 3টা যদি হয় 3টা মানে কি 5 - 5 + 5, তাইলে এটা কাটা, একটা 5 বেঁচে থাকবে। যদি 7টা হয় 5 - 5 + 5 - 5 + 5 - 5, আরেকটা কি +5। দেখো বিজোড় সংখ্যক কিন্তু এই যে একটা কাটা, আবার ওরা কাটা, আবার ওরা কাটা, কি বেঁচে থাকবে, একটা 5 বেঁচে থাকবে। বুঝতে পারতেছো, পদ যে বিজোড় সংখ্যক সেটা আমরা আগে কনফার্ম হয়ে নিলাম। তাহলে জোড় সংখ্যক হইলে কাটাকাটি যে শূন্য থাকতো, বিজোড় সংখ্যক তার মানে জোড়া মিলার পরেও একটা অবশিষ্ট থাকবে, তার মানে আমাদের কি হবে, 5 হবে এটার আনসার। আশা করি সবাই এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সুন্দরভাবে বুঝতে পারছো। তার মানে আমরা প্রথমে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, তারপর আমরা হচ্ছে এমসিকিউ নিয়ে আলোচনা করছি, তারপর আমরা এক কথায় উত্তর নিয়ে আলোচনা করছি, এখন আলোচনা করলাম সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তার মানে সবগুলো অঙ্ক যদি তোমার দেখা হয় ভালো কইরা, তাহলে অনুক্রম ধারা সম্পর্কিত যে কোনো অঙ্ক সমাধান করতে তোমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সেই দোয়া রইল, আমার জন্য দোয়া করো।